আসসালামু আলাইকুম প্রিয় সবাই। এই মুহূর্তে অক্সিগেমের পেজ থেকে আপনারা সকলেই যারা লাইভটা দেখছেন, সো তাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে আমাদের একজন প্রিয় মানুষকে নিয়ে এবং আমার খুবই প্রিয়। কারণ ভাইয়ার সাথে আমার পরিচয় এই করোনাকালীন সময় থেকে পরিচয় আরকি। তো তখন থেকে আমরা ভাইয়ার সাথে বেশ কয়েকটা সেশন করার জন্য আসলে আমরা আলোচনা করেছিলাম। অ্যান্ড ওই অনেকদিন থেকে ভাইয়ার সাথে পরিচয় আরকি। এবং ভাইয়ার সাথে আমার আরেকটা স্পেশাল কারণে পরিচয় ছিল যে ভাইয়া আমি একটা বই পড়েছিলাম যে একটা দেশ যেভাবে দাঁড়ায়। অ্যান্ড আমি আমার অনেক স্টুডেন্টকে এই বইটা আসলে গিফটও করছি। হ্যাঁ? থ্যাংক তো ইউ। সেই ভাইয়াকে নিয়ে রফিকুল আলম ভাইয়া, তো ভাইয়াকে নিয়ে আমরা আসলে আজকে একটা লাইভে আসছি। তো ভাইয়া একটা ছোট্ট ইন্ট্রো আমি আসলে দিব। তো ভাইয়া একজন রসায়নেরই মানুষ। উনি হচ্ছে বাংলাদেশ থেকে রসায়নে পড়াশোনা করেছেন। বিএসসি কমপ্লিট করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে সুইডেন থেকে উনি ওনার মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করছেন। দেন পোস্টডক কমপ্লিট করেছেন হচ্ছে ইউএসএ থেকে, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে। এরপরে ভাইয়ার কর্মজীবন কেটেছে। সো ভাইয়ার লম্বা জীবন হিস্ট্রি আসলে আছে। তো সেটাও এক পর্যায়ে আমরা শুনবো। বাট আজকের লাইভে আমরা আসলে মূল প্রতিপাদ্য বিষয় যেটাকে রাখবো যে বাংলাদেশের আহ বিজ্ঞান চর্চা এবং রসায়ন চর্চার যে বিভিন্ন অ্যাঙ্গেল গুলো রয়েছে, তো সবকিছু নিয়ে আলোচনা করবো আর কি। তো ভাইয়াকে স্বাগতম জানাচ্ছি অক্সিগেমে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো ভাইয়া। মাচ। যারা সবাই দেখছে তাদেরকেও শুভেচ্ছা এবং জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমার অক্সিক্যাম সম্পর্কে একটু বলো। হ্যাঁ, এই ফাঁকে, কারণ আমিও আচ্ছা, আসলে ডিটেলস জানি না। আমি জানি যে তুমি কেমিস্ট্রি স্টুডেন্ট, বাট ওকে। অক্সিক্যাম সম্পর্কে একটু আমাকে জানাও। অক্সিকেম হচ্ছে ভাইয়া, আমি আসলে 2018 সাল থেকে আপনি তো জানেন যে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে আমরা হচ্ছে যে টিউশন করাই। তো টিউশন আমিও করাইছি প্রায় 4-5 থেকে 5 বছরের মতো। এরপরে আসলে আমি অফলাইনে পড়াশোনা করাইছি উদ্ভাস কোচিং সেন্টারের মধ্যে। তো সেখানে প্রায় বাংলাদেশের 42টা জেলার শিক্ষার্থীদের সাথে আসলে আমার পড়াশোনা করানোর বা রসায়ন পড়ানোর একটা বড় একটা অভিজ্ঞতা আছে। তারপরে আবার 2 বছর অনলাইনে পড়াইছি। পড়ানোর সময় আমি আবার এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং যে ব্যাপারটা, এইটাকে আবার একটু যদি বলেন যে এভি টেস্টে করার মতোই কাজ করছি কিছুটা। তো করানোর পর আমার একটা সময় মনে হয়েছে এসে যে আমি তো প্রায় 8 বছর রসায়ন পড়ানোর সাথে কানেক্টেড আছি। তো তাহলে এবার নিজের মতো করে একটা প্ল্যাটফর্ম খুলে তো সেখান থেকে যদি আমি রসায়ন চর্চাটা শুরু করতে পারি। কারণ আমাদের দেশে আমি যেটা একটা জিনিস জিনিস দেখি যে আমাদের দেশে সাবজেক্ট নলেজ ওয়ালা মানুষজন আসলে ওই সাবজেক্টটা টিচিং দেওয়ার দিকে আসলে আগ্রহটা একটু কম থাকে, অন্যান্য দিকে চলে যায়। তো আমি আবার একটু চাচ্ছিলাম যে যেহেতু আমি রসায়নের প্যাশনেট একজন মানুষ, তাহলে হোয়াই নট যে রসায়নে মেন্টরিং যে পার্টটা আছে এটা আমি নিজে থেকেই শুরু করি আর কি। তো সেখান দ্যাটস থেকে আমার গ্রেট, এটা ভেরি নতুন গুড। একটা ভেঞ্চার যে এটা আর কি ভাই। থ্যাংক ইউ। নো, ইটস তো নাইস। ভাই আমি নো, লিঙ্কটা আই আপনাকে মিন শেয়ার টিচিং তো করছি। খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ। সোসাইটিতে। আই মিন যদিও টিচিং এর সব জায়গাতেই তোমার ফাইন্যান্সিয়াল হয়তো বেনিফিটটা কম। হুম, হুম, এটা সব দেশে আসলে। হুম, এবং হুম, হুম, শিক্ষকতায় তোমার অনেক ভলান্টিয়ারি ওয়ার্ক থাকে, এক্সট্রা ওয়ার্ক করতে হয়। এটা হুম, তুমি ইউরোপে বলো, আমেরিকাতে বলো, হুম, ইউনিভার্সিটিতে বলো, সব হুম, জায়গাতে আমি দেখেছি। সো এটা একটা রিজন এখন অবশ্য অনেকেই বা অনেক ভালো স্টুডেন্টরাও, ভালো রিসার্চারও হুম, ইউনিভার্সিটিতে যেতে চায় না এখন। হ্যাঁ, যেমন আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলি অনেস্টলি, আমি কিন্তু হুম, বিশ্ববিদ্যালয়ে যাই নাই এখন পর্যন্ত এই একটা কারণে যে হুম, ফার্স্ট অফ অল তোমার আমেরিকা তোমার এই R1 ইউনিভার্সিটিগুলোতে না যেতে পারলে আহ, একটু তোমার মানে ফাইন্যান্সিয়ালি তোমার একটু হার্ডশিপের মধ্যে যেতে হয় আমি বলবো। তারপরেও মানুষ যাচ্ছে কারণ যাদের আসলে ফ্যাশন এটা বুঝছো, তারা তো আর নিশ্চয়ই সবসময় তো আর সবকিছু তো আর তুমি টাকা দিয়ে ইয়ে করতে পারবে না, না? হুম, আই মিন হুম, রাস্তায় যে একজন তোমার ফ্লুট বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, আই মিন তুমি যদি হ্যাঁ, তাকে চিন্তা করো যে মানে টাকা দিয়ে যদি এটা মূল্যায়ন করতে যাও, বা যে পেইন্টার, হ্যাঁ, বা পয়েট, মানুষের তো তোমার হুম, প্যাশনের জায়গাটা আছেই। আমি এই জন্য এখন হুম, অনলাইন প্ল্যাটফর্মটাকে একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে আসলে বিবেচনা করি। যেমন আমি আমি যদি মনে করি যে আমার আসলে তোমার হুম, আম শিক্ষকতার একটা প্যাশন আছে, কিন্তু আমি যদি এটা অন্য জব দিয়ে, অন্য হুম, কাজ দিয়ে যদি তোমার আ হুম, মানে ফাইন্যান্সিয়াল দিকটা যদি আমি ম্যানেজ করতে পারি, দেন অনলাইনে কিন্তু এখন টিচিংটা নাইস একটা প্ল্যাটফর্ম যে তোমার ইজিলি অনেকের কাছে হুম, রিচ করা যায়। একটা ক্লাসরুমের মধ্যে তোমাকে আম সীমাবদ্ধ থাকতে হয় না। অথবা আমি হুম, এটাও লাইক করি যে তোমার পেইড যে কোর্সগুলো থাকে লাইক একেবারে ওয়ান ওয়ান ইন্টারাকশন এর মতো, এগুলো কিন্তু বেটার। লাইক আমি ২ ঘন্টার হুম, একটা সেশন নিলাম। আমাকে আসলে অনেকে বলছো, আমি মাঝখান দিয়ে কিছু করছিলামও। বাট হুম। এগুলো ওই কমিটমেন্টটা সবসময় থাকে না আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে। আমি দেখছি যে তারা সবসময় কি না কি নিয়ে যেন বিজি থাকে। আপনি মনে হয় একটা ভাই টিচার্স ট্রেনিং প্রোগ্রামের মতো বা টিচার্স টিচার্সদের তো নিয়ে মনে হয় হ্যাঁ, কিছু একটা। টিচার্সদেরকেও করাইছি।
এবং হুম, হুম, স্টুডেন্টদেরও করেছি। টিচারদেরকে করানোর আমার উদ্দেশ্যটা ছিল এরকম যে আমি যদি ১০ জন শিক্ষককে ভালোভাবে শিখিয়ে দিতে পারি, তারা তো হুম, প্রতিজনের ক্লাসে তোমার ১০০ জন স্টুডেন্টদেরকে ছড়াই দিতে পারবে। সো আমার পক্ষে তো ১,০০০ হুম, স্টুডেন্টদেরকে তোমার, হ্যাঁ, মানে হুম, ইন পারসন বা তোমার একটা আ মানে ওয়ান ওয়ান ইন্টারেকশন এর মাধ্যমে শিখানো আসলে হুম, কঠিন। তো আমি ভাবলাম যে আমি যদি শিক্ষকদেরকে ভালোভাবে বুঝিয়ে দেই যে আপনারা এইভাবে শিখাবেন, এইভাবে জিনিসগুলো আচ্ছা, এক্সপ্লেইন করবেন, তাহলে স্টুডেন্টরা বুঝবে। তো ওইটা ৬ আচ্ছা, মাসের মতো ছিল। তারপরে আর হয় না। কারণ টিচারও বলে যে, "স্যার আমরা তো আসলে এই টাইমে সময় দিতে পারি না, ওই টাইমে সময় দিতে পারি না।" এরকম হয় আরকি। হুম, হুম। আচ্ছা ভাই, আমরা তো এই আলোচনাগুলো করবোই। তো তার মধ্যে আমি একটা প্রশ্ন, মানে যেটা আপনি আসলে দেখছেন যে আপনার একটা এক্সপেরিয়েন্স এর জায়গায় ঝুলিতে একটা অনেক বড় একটা জিনিস একটা আছে। সেটা হচ্ছে যে আপনি অলরেডি ৩টা দেশ, আমাদের বাংলাদেশ সহ, দেন সুইডেন, দেন হচ্ছে ইউএসএ। তো ৩টা দেশে আসলে আপনি রসায়ন চর্চাটা আসলে নিজের থেকে দেখেছেন বা এক্সপেরিয়েন্স করছেন। তো আমাদের দেশে যদি বলি যে একদম স্কুল কলেজ থেকে শুরু করে এখানকার রসায়ন চর্চা এবং বাইরের দেশের রসায়ন চর্চার মধ্যে আসলে ফারাকগুলো আসলে কোথায় কোথায় আপনি আচ্ছা, দেখেছেন? খুবই চমৎকার একটা কোয়েশ্চেন। আমি এই আলোচনাটা শুধু রসায়নকে সীমাবদ্ধ না রেখে আমি এটাকে বিজ্ঞান দিয়ে বলি, হ্যাঁ? হুম, কারণ কেমিস্ট্রি হুম, মনে করো যে বিজ্ঞানের একটা হুম, ফান্ডামেন্টাল, হ্যাঁ, এরিয়া কিন্তু ব্রাঞ্চ বলতে হুম, পারো তুমি। সো আমরা হুম, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হ্যাঁ, যে এভাবে হুম, আলাদা করে বলি। তো কেমিস্ট্রি তোমার খুবই মৌলিক একটা জায়গা, একটা বড় একটা জায়গা বিজ্ঞানের। এবং হুম, কখনো, কখনো বা হুম, অনেকাংশে আমি বলব কেমিস্ট্রি ফিজিক্সের সাথে যেমন তোমার ব্ল্যান্ড করে, বায়োলজির সাথে তো তোমার হুম, হুম, চমৎকারভাবে কিন্তু ব্ল্যান্ড করে, হ্যাঁ? তো এখন হুম, ওভার দ্যা 200 ইয়ার্স যদি তুমি চিন্তা করো, লাস্ট 200 ইয়ার্স ধরে ইউরোপে বা আমেরিকাতে বিশেষ করে বিজ্ঞান যেভাবে তোমার বিকশিত হয়েছে, বিজ্ঞান যেভাবে বিভিন্ন শাখায়, হ্যাঁ, ছড়িয়েছে, এইটা হুম, আমাদের দেশে তো তোমার মানে এখনো এসে আমি বলব যে বিজ্ঞান তো আসলে তেমন কিছুই হয়নি। আমাদের দেশে আসলে বিজ্ঞানের শিক্ষা বলো, বিজ্ঞানের প্রচার বলো, বিজ্ঞানকে আসলে হুম, অনুধাবন করার মতো যে সোসাইটিটা, মানে এই জিনিসটাও আমাদের আসলে এখনো হয়নি। যেটাকে আমি বারবার সংস্কৃতি বলি আরকি যে, সো প্রত্যেকটা জিনিসের একটা হুম, সংস্কৃতি লাগে। সংস্কৃতি জিনিসটা কিরকম? যখন সবাই এই কাজটা করতে পছন্দ করে, কমফোর্ট ফিল করে হুম, এবং এটা করে কম বেশি, হ্যাঁ? সো বিজ্ঞানের যে হুম, সংস্কৃতি এটা আমাদের দেশে আসলে নাই এখনো, হ্যাঁ? আমার দৃষ্টিকোণ থেকে। কেউ হুম, যদি ডিসএগ্রি করে হুম, সেটা অন্য বিষয়। বাট আমি হুম, পার্সোনালি মনে করি যে বিজ্ঞান যতদূর এগিয়েছে সেই তুলনায় আমাদের দেশে বিজ্ঞানের সংস্কৃতিটা এখনো গড়ে ওঠেনি। তো এটা আসলে নানা কারণ আছে। এটা হয়তো সময় লাগবে। হুম, বাট আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে, আমরা যেই সময়ে বিজ্ঞানের সংস্কৃতির কথা গড়ে তোলার কথা চিন্তা করছি বা করব, তখন কিন্তু হুম, বিজ্ঞান কিন্তু আর থেমে নাই, হ্যাঁ? জ্ঞান বিজ্ঞান কিন্তু থেমে নাই। হুম, আবিষ্কার উদ্ভাবন থেমে নাই। সো তুমি খেয়াল করে দেখবা যে ট্রানজিশন হচ্ছে খুব র‍্যাপিডলি, হ্যাঁ? লাইক এভরি ডেকেড এ দেখবা যে নতুন, নতুন অ্যাপ্রোচ, নতুন, নতুন তোমার টেকনোলজি, নতুন, নতুন তোমার ডিজাইন অ্যান্ড ভিশন, রাইট? সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম, সো এই যে হুম, হুম, তোমার র‍্যাপিড একটা চেঞ্জ, এইটার সাথে আমাদের মতো হুম, দেশগুলো আর কখনোই কুপ করতে পারবে বলে আমি পার্সোনালি মনে করি না। সো এই যে তুমি যে একটা মানে পিছিয়ে থাকা একটা সার্টেন তোমার ডিসট্যান্স এ, এই ডিসট্যান্সটা আর হুম। আমার মনে হয় না সহজে তোমার কমাতে পারবে এই সোসাইটি গুলা। হ্যাঁ? সো এটা তুমি আচ্ছা যদি ভাই, আমরা যদি এই জায়গাটায় আসলে প্রবলেম গুলোকে যদি একটু মানে বলতাম যে আমরা হয়তো সমাধানের দিকে হয়তো খুব বেশি চিন্তা করতে পারতেছি না এই মুহূর্তে, বাট যদি প্রবলেম গুলোকে যদি ফাইন্ড আউট করতে পারতাম আর কি, যে কোনটাকে আসলে আচ্ছা, প্রবলেম বলতাম বা কোন যেমন জায়গায় আমি প্রবলেম। আমি আমি তোমাকে বলি ১ম এ যেমন কেমিস্ট্রির কথা তুমি বললা, সুইডেন এবং হুম, আমেরিকার হুম, পার্সপেক্টিভ এ। সো আমি যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছি সুইডেনে, ওইটার নাম হুম, হলো স্টকহোম ইউনিভার্সিটি। তো ওখানে আমি যে হুম, ল্যাবে কাজ করতাম, ওই বিশাল ল্যাব, ওইটার নাম ছিল আর্হেনিয়াস ল্যাবরেটরি। তো আর্হেনিয়াসের নাম হুম, তো হুম, তোমরা শুনেছই। হ্যাঁ, আর্হেনিয়াস হ্যাঁ, হলো আর তোমার ইকুয়েশন থেকে আমরা শুনি। আর্হেনিয়াস হলো তোমার সুইডিশ আ আ বিজ্ঞানী এবং উনি কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পান। আ হুম, এবং উনি ওই ইনস্টিটিউটেই বেসিক্যালি কাজ করতেন স্টকহোম ইউনিভার্সিটিতে। এইজন্য উনার নামে ইনস্টিটিউটটা হয়েছে। হুম, সুইডেন তোমার হিস্ট্রিক্যালি কেমিস্ট্রিতে এত এনরিচ একটা সোসাইটি, এত সমৃদ্ধ যে ওখানে শুধু আর্হেনিয়াস না, আমরা বার্জেলিয়াসের কথা পড়েছিলাম, হ্যাঁ? এই ইয়ান হুম, ইয়াকুব বার্জেলিয়াস। বার্জেলিয়াসকে হুম, আমরা আধুনিক অর্গানিক কেমিস্ট্রির জনক বলে থাকি। হুম, সো এরকম অনেক বড়, বড় সায়েন্টিস্টদের আসলে ওখানে জন্ম হয়েছে। সুইডেনে হুম, অনেকগুলা তোমার এলিমেন্ট বা মৌল তোমার আবিষ্কার করা হয় হুম, এবং আম বেশ কয়েকটা রেয়ার আর্থ মেটাল আমরা যেগুলোকে বলি, এগুলো কিন্তু হুম, তোমার সুইডেনে তোমার ইয়ে হয় এবং এগুলার ওরা মানে অ্যাপ্লিকেশন পর্যন্ত ওরা ওখানে হুম, করেছে। তো সায়েন্টিফিক্যালি তোমার ইউরোপ যেহেতু
একটা সময়ে সে অনেক অ্যাডভান্স হয়ে গেছিল। তখন একসাথে ওই বিজ্ঞানের অনেকগুলো শাখায় তাদের গবেষণা, তাদের তোমার পড়াশোনা এগুলো তোমার হয়। এখন এই জিনিসটা ট্রানজিশন তো তোমার আমেরিকাতেও হয় না? যখন ইউরোপিয়ানরা এখানে আসে, এখানেও তোমার ওরা জ্ঞান-বিজ্ঞান নিয়ে আসে। এটা তোমার এখানে ফ্লারিশ হয়। এখন আমাদের সীমাবদ্ধতা তো আসলে অনেক, হ্যাঁ? ১ম কথা হলো আমাদের তোমার রিসোর্সের তো একটা সীমাবদ্ধতা আছে। দ্বিতীয়ত আমাদের পপুলেশন তোমার হাই। হ্যাঁ? এগুলো কিন্তু বাহিরে না, হ্যাঁ? সো এগুলো তোমার ডেফিনিটলি তোমার আমাদেরকে মানে মাথায় নিতে হবে। তারপর হলো কি, যেহেতু তোমার আম সায়েন্টিফিক ট্রানজিশনটা বিশেষ করে তোমার 18th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরিতে যেভাবে তোমার যত দ্রুত গতিতে এগিয়ে গেছে, ওই যে তোমার অ্যাডভান্সমেন্ট, ওই অ্যাডভান্সমেন্টের সাথে যেই দেশগুলো বা যেই সোসাইটি গুলো আসলে তোমার ওই ট্রেন্ডটার সাথে যারা আসলে থাকতে পারে নাই, তাদের জন্য আসলে এখন কঠিনই হয়ে যাচ্ছে। হ্যাঁ? তুমি খেয়াল করে দেখো এটা শুধু আমাদের দেশ বলে না, অন্যান্য যেকোনো দেশের জন্য। আর আমাদের দেশের মতো যারা আসলে অ্যা অ্যা মানে অন্যান্য আরো সমস্যা নিয়ে স্ট্রাগল করতে হচ্ছে লাইক পপুলেশন, প্রভার্টি, তারপরে ফান্ডামেন্টাল এডুকেশন। আমরা তো আসলে বিজ্ঞানের গবেষণার কথা কখন চিন্তা করব? আমরা তো মৌলিক শিক্ষা দিতেই তো আমাদের আসলে অনেক হিমশিম খেতে হচ্ছে। হ্যাঁ? তারপরে পপুলেশন ডেনসিটি খুবই হাই। পলিটিক্যাল ইনস্টেবিলিটি ডেফিনিটলি তোমার একটা ইম্পোর্টেন্ট বিষয় যে আমাদের মতো দেশগুলোতে তোমার একটা সাইকেল অফ তোমার দেখবা যে আম ভায়োলেন্স, হ্যাঁ? এটা কিন্তু তোমার চলছেই, হ্যাঁ? যে নো পাশাপাশি ম্যাটার আবার আমরা দেখি গত 10 বছরে বেশ কয়েকটা আমরা আবার কারিকুলাম চেঞ্জ পাইছি। তো হ্যাঁ, এই সেখান ধরনের থেকে চেঞ্জ আবার গুলো হচ্ছে। একস্ট্রা হওয়ার একটা রাইট। ব্যাপার থাকে। এত কিছুর পরেও আমি ব্যক্তিগতভাবে মানে খুবই আত্মঘাতী যেই প্রবলেম গুলো আমি দেখি সেগুলো হলো যেমন কারাপশন গুলো, বিশেষ করে তোমার ইনস্টিটিউশনে বা এডুকেশনাল ইনস্টিটিউশন যখন কারাপশন হয়। যেমন আমি এই কথাটা তো প্রায়ই বলি যে একজন শিক্ষককে যদি তুমি নিয়োগ দাও দুর্নীতি করে, এই মানুষটা কিন্তু ৩০ বছর শিক্ষকতা করবে, ৩৫ বছর শিক্ষকতা করবে। সো তুমি তার কাছ থেকে কোনো মোটিভেশন পাবা না। তার ভিতর থেকে কোনো স্পিরিট পাবা না। তার ভিতরে তোমার ভালো মানে সে বেসিক্যালি তোমার কালের যে নির্দেশক সেটা হইতে পারবে না। তো একজন শিক্ষকের হাত দিয়ে তোমার কত শত স্টুডেন্ট বের হবে তুমি বলো? সেটা বিশ্ববিদ্যালয় হোক, প্রাইমারি স্কুলে হোক, হাই স্কুলে হোক, কলেজে হোক। সো ওই জায়গাটাতে আমাদেরকে খুবই স্ট্রিক্ট হতে হবে। মানে বিশ্ববিদ্যালয়ে সরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তোমার নিয়োগে দুর্নীতি করা মানে এর চেয়ে বড় মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা আর কিছু হতে পারে না আরকি। তো আমরা তো এই কাজগুলো করছি। হচ্ছে প্রতিনিয়ত, হ্যাঁ? তারপরে সময়ে, সময়ে যে তোমার এই প্রতিযোগিতাটা বাড়াতে হয়, এটার মানটা বৃদ্ধি করতে হয়, ওই জিনিসটা আমরা করি নাই। তারপরে শিক্ষকদের প্রশিক্ষণেরও কিন্তু একটা ব্যাপার আছে, হ্যাঁ? যে এখন এগুলো বলতে গেলে ডেফিনিটলি এখানে আবার অনেকগুলো কথা আসে যে হ্যাঁ, শিক্ষকরা খুবই অল্প বেতন পায়। এই বেতনে কারা চাকরি করতে আসবে? কেন আসবে? That's also a valid question. So it's honestly it's not like one particular তোমার প্রবলেম, it's like তোমার আমি বলব যে পুল অফ তোমার প্রবলেমস অ্যান্ড আমাদের যেটা হয় যে প্রত্যেকটা গভর্নমেন্ট আসে এডুকেশনকে, ইনোভেশনকে অনেক তোমার সেকেন্ডারি আর টারশিয়ারি স্টেজে রাখে। হ্যাঁ? ওদের মেইন ফোকাসটা কিন্তু হয় তোমার দেখবা যে যেকোনো প্রত্যেকটা গভর্নমেন্ট ১ম এ ফোকাস করে কিসে দেখবা যে মিলিটারিতে প্রচুর টাকা ঢালতে হয়। তারপরে দেখবা যে বিরোধী দল যারা থাকে তাদেরকে কিভাবে তোমার মনে করো যে হ্যাঁ, দমন, নিপীড়ন এগুলোর পিছনে কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্টের প্রচুর এনার্জি তোমার স্পেন্ড করতে হয়। তো এটা ডেভেলপিং সোসাইটির এটা একটা কার্স আমি বলব যে এটা খুবই আনফরচুনেট এবং এই যে লুপ, এই লুপ থেকে আমরা আসলে বের হইতে পারতেছি না। এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া তাহলে কি উন্নত দেশে পলিটিক্যাল মানে এই ধরনের আপনার নোংরামি নেই? অবশ্যই আছে। বাট আমাদের মতো এইরকম তোমার বিরোধী দমনে ওদেরকে গভর্নমেন্টকে মূল ফোকাসটা দিতে হয় না। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি মানুষ হিসাবে যেমন তুমি একসাথে অনেকগুলো জিনিসে ফোকাস করতে পারো না, গভর্নমেন্টেরও কিন্তু তোমার কিছু ফোকাস থাকে, হ্যাঁ? এবং তাদের প্রায়োরিটি থাকে। হ্যাঁ? যে কোনটা হাই প্রায়োরিটি হইতে হবে, কোনটা তোমার সেকেন্ডারি, টারশিয়ারি প্রায়োরিটি। তো তুমি খেয়াল করে দেখবা যে অনুন্নত দেশগুলোতে শিক্ষা, গবেষণা এগুলো সবসময় সেকেন্ডারি, টারশিয়ারি প্রায়োরিটি। কেন? কারণ এগুলোর দিকে ফোকাস করতে গেলে তো গভর্নমেন্ট তোমার মানে ক্ষমতায় থাকতে পারবে না। ওখানে কু হবে, পাল্টা কু হবে। বিরোধী দল এসে তোমাকে মনে করে যে সরাই দিবে, আন্দোলন করবে, এই করবে, সেই করবে। সো দ্যাটস দ্য রিজন যে আমাদের মতো দেশে যেকোনো পলিটিক্যাল পার্টি আসলে তাদের মানে অনেক এনার্জি তাদেরকে তোমার এইসব কাজে স্পেন্ড করতে হয় এবং টাকাও এই খরচ জিনিসটা করতে যদি হয়। একটু আলোচনা করতাম, জিনিসটা অবশ্যই এটা হচ্ছে যে টপ ডাউন প্রসেসের দিকে যদি আমরা যাই, তো তখন দেখি যে টপে এই প্রবলেম গুলো আসলে আছে। কিন্তু যদি আমরা আবার ডাউনের দিকে চিন্তা করি, যেখানে আসলে স্টুডেন্টরা আসলে এটার একটা যদি আমরা চিন্তা করি যে ওরাই আসলে এই জিনিসটাকে ফেস করতেছে, তো আমি যদি বলি যে ওই দুর্নীতির জায়গাটা যদি চিন্তা করে দেখেন, আজকে যেমন একটা, এটা দুর্নীতি বলবো কিনা জানি না, এটাকে আসলে কিভাবে এক্সপ্লেন করা যায়।
আজকে যেহেতু বর্তমানে অনেক স্টুডেন্ট এখন ফেসবুক বা ইউটিউব এর থ্রুতে আসলে লার্নিংটা নিচ্ছে। আজকে একটা পাবলিক এক্সাম একটা হলো, তো যে এক্সামে কেমিস্ট্রি এক্সামে আজকে ছিল, এক্সামের প্রথম যে প্রশ্নটা ছিল, তো সেই প্রশ্নের মধ্যে দেখা গেল যে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে অন্য একটা কক্ষপথে যাওয়ার কথা, বাট সেইটা না গিয়ে ইলেকট্রনটা সরাসরি দেখাই দিছে যে পয়েন্টিং করছে সে নিউক্লিয়াসে চলে গেছে। তো এইটা আসলে অবশ্যই অবশ্যই যে প্রশ্নটা ভালো করে খেয়াল করা হয়নি বলে এই প্রশ্নটা আসলে প্রিন্ট হয়ে তারপর এতগুলো স্টুডেন্টের কাছে চলে গেছে। তো মানে এই ধরনের একটা এক্সামের মধ্যেও যদি এই কেয়ারনেস একটা কেয়ারফুলনেস আসলে থাকা দরকার আমার মনে হয়েছে একটা জায়গায়, তো এটারও একটা ঘাটতি থেকে যায়। তো এই জায়গায় শুধুমাত্র কি আমাদের রিসোর্স কনস্ট্রেইন বা আসলে টাকা পয়সা তা দেওয়া হচ্ছে না বা স্যালারিটা কম, এইটাই আসলে কি আমরা প্রায়োরিটি দিব, নাকি আসলে আমরা যে একটা হিউম্যান বিং আমাদেরও তো কিছু আসলে মানে বেসিক ইনস্টিংক্ট আছে, এই জায়গা থেকে নিজের দায়বদ্ধতা আসলে স্বীকার করা দরকার। তো এটাও একটা পার্ট থেকে গেছে আর কি আমাদের মধ্যে, যেটা আপনি মনে হয় আলোচনা শুরুতে একবার বলতেছেন যে আমাদের কালচারালি একটা মানে ইস্যুজ একটা থেকে গেছে আর কি। হ্যাঁ, সো আমরা তো এই তোমার ধরনের প্রবলেমটা ফেস করতে পারি আর কি, যেহেতু স্টুডেন্টরা এখন এটা নিয়ে কিন্তু কথা বলতেছে। এগুলো আসলে আমি খুব বেশি গভীর আলোচনা যেতে চাচ্ছি না, কারণ অডিয়েন্স বা তোমার মানুষ সেগুলোকে নানাভাবে এক্সপ্লেন করে। সো আমি এটা স্কিপ করতে যাচ্ছি, খুবই গভীর আলোচনা না গিয়ে। বাট আমি যতটুকু বুঝি বা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমিও যেহেতু বাংলাদেশেরই তো বড় হওয়া মানুষ, সো আমাদের এখানে হলো তোমার স্কিলের একটা তোমার অভাব আছে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে, সেটা যে কোনো প্রতিষ্ঠানে আমাদের যারা এমপ্লয়ি থাকে তাদের স্কিল সেটের একটা তোমার যথেষ্ট পরিমাণ অভাব আছে। আমি বলছি যে মানে কালের স্ট্যান্ডার্ডে আর কি। এবং তাদেরকে যে আপডেট হতে হয়, প্রতিনিয়ত যে আসলে তোমার আপডেট হওয়া, শেখার যে একটা টেন্ডেন্সি, সেটা মোটামুটি আমাদের অলমোস্ট সব ইনস্টিটিউটেই দেখা যাচ্ছে তোমার অভাব আছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বা এমপ্লয়ির ক্ষেত্রে। আরেকটা জিনিস হলো তোমার রেসপন্সিবিলিটি জিনিসটা, যে একটা চেইন থাকে, এটাও আমি দেখছি আমাদের এখানে কেওস। তুমি দেখবে যে এটা আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকেও কিন্তু তোমার আসে। ঠিক এভাবেই কিন্তু অন্যান্য জায়গায় তোমার এটাকে তোমার জলপ্রপাতের মতো তোমার ডাউনস্ট্রিম ইফেক্ট বলে আর কি, যে তোমার রাজনীতিতে যদি তুমি একটা স্ট্যাবিলিটি না দেখো বা রাজনীতিতে যদি তুমি একটা গুড কালচার না দেখো, ওই কালচার কম বেশি অন্যান্য ইনস্টিটিউট কিন্তু এফেক্টেড হয়। কেন? আলটিমেটলি তো তোমার পলিটিক্স বা তোমার গভর্নমেন্টই তো তোমার ওইগুলোকে কন্ট্রোল করে না। সো তুমি দেখবা যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে বা ইভেন পলিটিক্সে এই যে তোমার প্রত্যেকের জায়গায় বসে কাজ করা, ওন রেসপন্সিবিলিটি নেওয়া এবং তাকে কাজের স্বাধীনতা দেওয়া, এই যে একটা চেইন ইকোসিস্টেম, এটা নাই তুমি খেয়াল করে দেখবা। তুমি দেখবা যে আমাদের এখানে পলিটিক্যাল একটা মঞ্চ হলে কি হয়, সবাই দেখবা যে ওখানে যেতে চায়। লাইক হোয়াই? তুমি খেয়াল করে দেখো যে একটা যখন তোমার স্টেজ হবে, দেখবে যে সবাই ওখানে উঠতে চায়। এন্ড হোয়াই? সেম সিচুয়েশনটা তুমি দেখবে যে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে দেখবা যে ওই যে আমরা সহজ বাংলা যেটা বলি মাতব্বরি। হ্যাঁ, আমাদের এখানে কেউ কারো কাজটাকে ট্রাস্টও করতে চায় না এবং পুরোপুরি তোমার ছেড়ে দিয়ে চিন্তামুক্ত থাকতে পারে না যে আমি তোমাকে দিলাম কাজটা, এই তুমি কাজটা করবা। এবং আমি কিন্তু তোমার উপর কাজটা ছেড়ে দিয়ে কিন্তু নিশ্চিন্তে থাকতে হবে, কারণ দ্যাটস ইউর জব, রাইট? অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই টু ডু ইউর জব লাইক দ্য বেস্ট। এখন তারপরেও মানুষের ভুল হয়, আমি বলছি না যে এগুলো শুধু আমাদের দেশে, মানুষ মাত্র ভুল হয়, এইসব ঘটনা যে কোনো দেশে হতে পারে। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে আমি তোমাকে একটা কাজ দিলাম, কাজ দিয়ে কি করতে হয়, আবার মাইক্রো ম্যানেজমেন্ট করতে, মানে আমি কাজ দিয়ে আবার দেখতে, আচ্ছা দেখি ও ঠিক মতো কাজটা করতেছে কিনা। And that's কিন্তু waste of my time and your time both, and the system doesn't work. That's why ওই যে ইংরেজিতে একটা গুড ফ্রেজ আছে, এটাকে বলে তোমার ডিফিট দ্য পারপাস। যে তুমি যদি একটা কাজ করো যেটা আসলে কাজের কোনো কাজই হচ্ছে না, দ্যাটস বেসিক্যালি ডিফিট দ্য পারপাস। মানে তুমি একটা ছুরি কিনলা, এটা বাসায় না দেখলা যে এটা দিয়ে কাটতে পারতেছো না, then why the heck you bought the knife, right? তো এটা দেখবা যে আমেরিকান কালচার ওরা এটা বেশি ইউজ করে, যে আমি একটা জিনিসের যদি মানে তোমার কাজের কাজটা যদি না হয়, it just defeat the purpose. So it waste your time, is waste your money, is actually waste or তোমার break the whole system. তো এখন এটার জন্য আমি বিলিভ করি যে পলিটিক্যাল কালচারে তোমার স্ট্রেংথ না আসা পর্যন্ত এটা তুমি ইনস্টিটিউশনে এই জিনিসটা তুমি দেখতে পাবে না। কারণ কি, তুমি দেখো যে আমাদের এখানে তো পলিটিক্স সবকিছু আসলে ডিটারমিন করে দেয়। আমাদের ইনস্টিটিউটগুলো কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট না। পৃথিবীর সব দেশে কিন্তু এরকম না। যেমন মনে করো যে আমেরিকাতে তুমি একটা ইউনিভার্সিটিতে জব করতে গেলা এবং তোমার ভালো মন্দ খারাপ এটা কিন্তু ইনস্টিটিউটের একটা স্ট্রং বডি আছে যারা সবকিছু কন্ট্রোল করবে, ওইটাতে অন্য কেউ তোমার হাত দিবে না। ইভেন তোমার ওই ইনস্টিটিউটের যে তোমার মানে প্রেসিডেন্ট হবে বা ভাইস চ্যান্সেলর হবে, তাদেরকে কিন্তু তোমার
প্রেসিডেন্টরা বা তোমার স্টেট গভর্নররা ওরা কিন্তু তোমার সরাসরি তোমার ইন্টারভিউ করে কিন্তু এগুলো সিলেক্ট করে না। আমাদের এখানে তো বিষয়গুলো এরকম না। সো যার কারণে আমাদের এখানে পলিটিক্স যতক্ষণ না পর্যন্ত তোমার স্টেবল অ্যান্ড তোমার মনে করো যে ভিশনারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো, আমরা গাইড দিতে পারবো, তাদেরকে সাজেস্ট করতে পারবো, বাট ইট উইল বি ইজি। তোমার একজন, দুজন, ইভেন 10 জন ভালো মানুষ গেলেও যে ওখানে এটা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে এটা না। ইট উইল টেক টাইম। ভাই আমরা তো এটা বিষয় নিয়ে একটা আলোচনা করলামই, তো আমরা তো এটা আলোচনা করলাম যে যারা এটাকে যে পথে লিড করতেছে সেই পথটা নিয়ে। এবার যদি একটা ভিন্ন একটা অ্যাসপেক্টে যাই, তো আপনি তো নিজেকে মনে হয় একটু পরিচয় দেন যে অনুর মিস্ত্রি বলে, এরকম একটা মনে হয় একটা শোতেও বলছিলেন যে অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর সময়। তো আপনি হচ্ছে যে অ্যাজ এ টিচার, সাপোজ আপনি তখন আসলে একটা স্টুডেন্টকে স্কুল কলেজ পর্যায়ে আসলে কিভাবে মানে কেমিস্ট্রিটা পড়াইতেন, টু স্পেসিফিকলি বলি। সায়েন্স তো অবশ্যই একটা ব্রডার অ্যাসপেক্টে বলতেছেন, আর একটু ন্যারো ডাউন করে কেমিস্ট্রি অ্যাসপেক্টেই বলতেছেন মানে। না, আমার টিচিং তোমার আগ্রহ এখনো যে নাই তা না, কিন্তু টিচিংও তো আসলে প্রচুর এফোর্ট লাগে। একটা ইম্পর্টেন্ট এফোর্ট হলো তোমার প্রচুর জানতে হয়, এবং রেগুলারলি তোমার পড়তে হয়, আপডেটেড থাকতে হয়। এটা রিসার্চও, আমরা যারা রিসার্চ করি, আমরা যারা একেবারে কাটিং এজ গবেষণার সাথে জড়িত, তাদেরও তোমার করতে হয়। তো তখন তো ইয়াং ছিলাম একেবারে, তারপরও চেষ্টা করছি যে যতটুকু ভালো বুঝি, যতটুকু তোমার ইজিলি তোমার স্টুডেন্টদেরকে বোঝানো যায়, সেটা চেষ্টা করেছি। এখন সোশ্যাল মিডিয়াতে হয়তো বিশেষ করে অনলাইনে একটু চেষ্টা করি, বা পুরোপুরি সময় পাই না। ফিউচার হয়তো আরো তোমার মানে অফটেন তোমার এই ধরনের ভিডিও বা তোমার পার্টিকুলারলি কেমিস্ট্রি এডুকেশন নিয়ে তোমার সিরিয়াস হওয়ার চিন্তা আছে বা প্ল্যান আছে। টিচিং এর জন্য আসলে কিছু তোমার ইম্পর্টেন্ট তোমার স্ট্র্যাটেজি বা আমি বলবো ফিলোসফি আছে। হ্যাঁ, যেমন আমি যে ফিলোসফিতে বিলিভ করি পার্সোনালি, যে তুমি যখন একটা অডিয়েন্সের সামনে যাবা, ওখানে 10 জন, 20 জন, 30 জন স্টুডেন্ট থাকবে, ক্লাসরুমের কথা বলছি আমি। সো ওখানে নট নেসেসারি তোমার সবাই তোমার একই ধরনের ফোকাস নিয়ে, একই ধরনের প্রসেসিং অ্যাবিলিটি নিয়ে তোমার আসে। হ্যাঁ, এটা তো আমরা তো ন্যাচারালি তোমার ডিফারেন্ট সবাই না। একটা টিচারের আসলে ইম্পর্টেন্ট একটা ফোকাস থাকে যে কি, যে প্রত্যেকে একটা সার্টেন গ্রাউন্ডে তোমার, হ্যাঁ, বা সার্টেন তোমার লেভেলে এনে তাদেরকে যদি তুমি একটা জিনিস ইজিলি বুঝাইতে পারো। তো অফকোর্স তোমার স্টুডেন্টের নাম্বার অফ স্টুডেন্ট যখন বেশি হয়ে যায়, এটা যে কারো পক্ষে কঠিন। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো আমাদের এখানে তোমার এই প্রশ্ন পদ্ধতিটা, তারপরে তোমার গ্রেডিংটা, এগুলো কিন্তু আমাদের টিচারদেরকে ইনফ্লুয়েন্স করে। সো আমাদের একটা অনেক টিচার আছে, মনে করো যে লাইক সে হয়তো ট্রুলি চায় যে ছেলেমেয়েরা আসলে বুঝুক জিনিসটা, হ্যাঁ, তারা এনজয় করুক, কিন্তু তোমার তো সময়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখন বেশিরভাগ স্টুডেন্টের যেহেতু ফোকাস থাকে যে না, আমার আসলে আগে জিপিএটা মেনটেন করতে হবে। হ্যাঁ, কারণ এটা আসলে এটা স্টুডেন্টেরও যে দোষ তা না, কারণ আমাদের সিস্টেমটা আমরা এমন ভাবে করে দিয়ে রাখছি যে তোমার জিপিএ না হলে তো আলটিমেটলি তুমি কোথাও যে আসলে তুমি দাঁড়াইতে পারতেছো না। তোমাকে ভর্তি পরীক্ষা বলো বা অন্যান্য জায়গায় বলো, ফুলফিল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এজন্য ওকে আসলে গুড গ্রেডস এর দিকে যাইতেই হয় আর কি। আমি এক্স্যাক্টলি ওইটা বলতেছি, এবং এটা আমরা এটাকে একমাত্র মানে তোমার প্যারামিটার করে রেখেছি। এখন তুমি যদি বলো যে ভাইয়া তাহলে কি উন্নত দেশে জিপিএ এর কোনো ভ্যালু নেই? অফকোর্স ভ্যালু আছে, বাট ওখানে অন্যান্য সোসাইটিতে যেটা হয়, ওরা তোমাকে জাজ করার জন্য মাল্টি প্যারামিটার সিস্টেম দিয়ে রেখেছে, রাইট? আমি তুমি যদি জাস্ট আসে আমাকে বলো যে ভাইয়া আমি তো 3.9 পেয়েছি আউট অফ 4, আই ডোন্ট থিঙ্ক তোমাকে সরাসরি শুধু ওইটার জন্য কেউ তোমার বেস্ট স্টুডেন্ট হিসেবে পিক করে নিয়ে যাবে। সো ওরা কি করেছে, এই জন্য মাল্টি তোমার প্যারামিটার দিয়ে রেখেছে। এই জন্যই যে এই দেশে তোমার ওই যে এসএটি দিয়ে রেখেছে কেন, জিআরই দিয়ে রেখেছে কেন, তারপরে তোমার কেন তোমার বলা হয় যে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি করেছো, তোমার এসওপি দাও, হ্যাঁ, তোমার মোটিভেশন দাও, এগুলো কেন দিয়ে রেখেছে? এগুলো সব তোমার মানে শুধু একটা প্যারামিটার দিয়ে তোমাকে জাজ না করে মাল্টি প্যারামিটার দিয়ে জাজ করলে কি হয়, মনে করো যে একটা স্টুডেন্ট কোনো কারণে যদি জিপিএ একটু কম হয়ে গেল, সেও যেন তোমার পার্টিকুলারলি পরবর্তীতে অন্যান্য প্যারামিটারে ভালো করলে তাকে যেন তোমার নেওয়া যায়। কারণ এটা সবাই বুঝে যে একজন মানুষ তোমার নট নেসেসারি শুধু ভালো জিপিএ পেলে যে আসলে তোমার সে সব জায়গায় ভালো করতে হবে, এটা আসলে কোনো মানে গ্যারান্টেড না। সো যেটা বলছিলাম, এখন আমাদের শিক্ষকদের মধ্যে অনেক ভালো শিক্ষক আছে যারা ট্রুলি চায়, যেমন আমিও যখন অনেক ইয়াং ছিলাম তখনও দেখেছি যে আমি যেভাবে আসলে স্টুডেন্টদেরকে বুঝাইতে চাইতাম যে তারা বুঝো, কিন্তু আলটিমেটলি একসময় দেখতাম যে স্টুডেন্টরাও তোমার মানে অত ফোকাস দিতে চাইতো না। ওয়াই?
বিকজ তাদের আলটিমেটলি দিন শেষে দরকার হলো তোমার জিপিএটা। হুম, এখন আমাদের এই প্রশ্ন পদ্ধতি এবং জিপিএ এবং শুধুমাত্র জিপিএ দিয়ে তোমার স্টুডেন্টদেরকে যে জাজ করার যে একটা ব্যবস্থা, এটাতে যদি কিছুটা পরিবর্তন না হয়, আমরা ভালো বা আমাদের যে অনেক ভালো শিক্ষক আছে যারা আসলে বুঝাতে চায়, যারা চায় যে আনন্দময় করে ছেলেমেয়েরা শিখুক, এটা একটু কঠিন হয়ে যাবে। এটা একটু কঠিন হয়ে যাবে কারণ দিন শেষে ওদের ফোকাসটা তোমার শুধু জিপিএর উপরে থাকবে। এখন প্রশ্ন পদ্ধতিতে কি ধরনের পরিবর্তন দরকার, যেটা সৃজনশীল নামে একটা পদ্ধতি শুরু হলো, কিন্তু সৃজনশীলতাটাকেও তো আমরা সৃজনশীলে রাখি নাই। হ্যাঁ, আমরা এটাকে আলটিমেটলি আবার সেই গাইড বইয়ের মধ্যে কতগুলো কমন প্রশ্নের মধ্যে নিয়ে গেছি আগের এবং বড় প্রশ্নগুলোর মতোই আর কি, জাস্ট প্রশ্নগুলোই জাস্ট কোনো একটা ঘটনার সাথে জাস্ট মিল রেখে রেখে জাস্ট ওই প্রশ্নগুলোই দিয়ে দেওয়া আছে। বাট ওইখানে একটা স্টুডেন্ট যে আসলে এটাকে একটা প্রবলেম স্টেটমেন্ট হিসেবে নিয়ে দেন যে আসলে নিজেকে ক্রিয়েটিভ জায়গা থেকে কিছু বলা, তো এই অপশনস ইয়েস, গুলো আসলে এই বইগুলোর মধ্যে এখনো নাই। যেমন আমি যখন ইভেন হায়ার লেভেলও তোমার এই যে পড়তে গেলাম, তখন যে দেখলাম যে ওদের প্রশ্নের প্যাটার্নটা আসলে অনেক ডিফারেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে। So, মানে কোয়েশ্চেনটা তোমাকে পরীক্ষার কোয়েশ্চেনের ধরনটা ফোর্স করে যে তুমি একটা জিনিস বুঝে তারপরে পরীক্ষা হলে যেতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু স্টাক হয়ে যাবা। হ্যাঁ, কারণ কি, কারণ ওদের কোয়েশ্চেন গুলো এরকম যে তুমি যদি মানে তোমাকে অ্যাবসলিউটলি একেবারে কারেক্ট আনসার দরকার নাই, বাট তুমি দেখা মানে শো করেছো যে তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং করেছো বা তুমি অ্যানালাইসিস করেছো বা তুমি কিছু ওই যে আমরা তোমার লেগো দিয়ে পাজল খেলে না, তুমি যদি ফুল পাজলটা ম্যাচ করতে না মিলাইতেও পারো, তুমি যদি কিছুটাও তোমার করতে পারো, তাহলে ওরা মার্কস দেয়, যেটা শো করে যে না তুমি আসলে ট্রাই করেছো লজিক গুলো অ্যাপ্লাই করতে, এটা আসলে এভাবে হবে, এটা এভাবে হবে, যার কারণে এটা এভাবে হচ্ছে। সো এই কোয়েশ্চেনের ধরনগুলোর মধ্যে তোমার আমাদের পরিবর্তন আনতে হবে এবং এটার জন্য আসলে টিচারদের ট্রেনিং দরকার, কারণ আমাদের এখানে এখনো অনেক স্টুডেন্ট বিলিভ করে, যেটা আমরা আমরা যখন ছাত্র ছিলাম তখনও ছিল, যে তুমি যদি বড় করে না লিখো, অনেকগুলো লুজ পেপার যদি না নাও, অনেক মানে বড় করে যদি কোয়েশ্চেন আনসার না দাও, তাহলে তো তুমি বোধহয় নাম্বার ঠিক মতো পাচ্ছ না। হ্যাঁ, তো এই সাইকোলজিও কিন্তু এখনো এক্সিস্ট করে। এটা এখনো আছে, মানে এই 25 সালে এসে আসলে পাওয়া যায় এটা। রাইট। পাশাপাশি কিন্তু আপনি যেটা বললেন না যে এই ও কতটুকু চিন্তা করতে পারছে একটা কোশ্চেনের এগেইনস্টে, তো এইটা নিয়েও আসলে এখনো আমাদের দেশে কাজ হয়, বাট খুবই লো স্কেলে। সেটা সেটা হচ্ছে অলিম্পিয়াড বেসড করে যারা প্রিপারেশন নেয়, যেমন যদি বলি বায়োলজি অলিম্পিয়াড বলেন বা ফিজিক্স অলিম্পিয়াড বলেন, ম্যাথ অলিম্পিয়াড বলেন, এবং রিসেন্টলি কেমিস্ট্রি অলিম্পিয়াডও বাংলাদেশ আসলে বাইরে যাওয়া শুরু করছে। তো এই অলিম্পিয়াড ভিত্তিক ভাবে যারা প্রিপারেশন নিচ্ছে, তো ওই শিক্ষার্থীরা কিন্তু আবার এভাবে আবার গড়ে উঠতেছে আর কি, বাট ওই নাম্বারটা আবার খুবই কম। নাম্বার এটা লিমিটেড, খুবই লিমিটেড নাম্বার, মানে সিটি বেসড তোমার খুবই লিমিটেড নাম্বার। এটা ট্রু। তো এরকম একটা জায়গায় আর কি। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার, এখানে যেহেতু শিক্ষকদের একটা কথা উঠে আসলো, আমি জানি না বাইরের চিত্রটা আসলে কিরকম, আপনি একটু পারলে এটাকে আমাকে একটু মানে কোনোভাবে একটু অ্যাড করে দিন। আমাদের দেশে এরকম হয়েছে যে অফলাইন এবং অনলাইনের শিক্ষক দুইটা আসলে আলাদা ট্যাগ হয়ে গেছে। অফলাইনে দেখা যায় যে স্কুল কলেজের টিচাররা আসলে পড়াচ্ছেন, প্রতিষ্ঠানে পড়াচ্ছেন অথবা হচ্ছে ব্যাচ করে টিউশন পড়াচ্ছেন। এবারে দেখা যায় অনলাইনে আবার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গেছে, সেটা সাবজেক্ট নলেজ হলাও হইতে পারে, অথবা দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়েছে, পড়ার পরে শেষ করার পরে বা পড়ার চলাকালীন সময়েও সে আসলে যে স্টুডেন্টদেরকে অনলাইনে পড়াচ্ছে আর কি। অর্থাৎ অনলাইন শিক্ষক এবং অফলাইন শিক্ষক দুইটা আলাদা টার্মে ভাগ হয়ে গেছে। এখন এইটা নিয়ে আবার কিছু মানে মিশ্র প্রতিক্রিয়া আছে স্টুডেন্টদের মাঝখানে, যে অনলাইন শিক্ষকরা এক ধরনের এবং অফলাইন শিক্ষকদের কথাবার্তা বা কাজ হচ্ছে আরেক ধরনের আর কি। তো এইটা কি আসলে বাইরের দেশেও কি এরকম চিত্র যে অনলাইন অফলাইনে দুইটা আলাদা ভাগ আছে? মানে এটাকে কিভাবে আসলে আপনি দেখছেন ওই জায়গায়? না, কোচিং কোচিং এবং প্রাইভেট এগুলো তো তোমার বিশেষ করে ইউরোপের কথা যদি বলি, এগুলা অলমোস্ট তো নাই বললেই চলে। ওখানে তো কোচিং-টোচিং চলে না তোমার বা তোমার এরকম প্রাইভেট পড়ানো, এগুলো তোমার অলমোস্ট কেন বললাম, কিছু জায়গায় এখন স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আলাদা মানে মানে কোচিং এর মতোই তোমার আলাদা সেন্টার গড়ে উঠছে। বাট ইউরোপে এটা আসলে খুবই কম। আমেরিকাতে আছে। আমেরিকাতে তোমার এরকম টিচাররা যে ব্যাচ করে প্রাইভেট পড়ায় বিষয়টা এরকম না। কিন্তু আমেরিকাতে যেমন এই যে তোমার আ কি যেন খান একাডেমির কথা বলো, হ্যাঁ? খান একাডেমি তো তোমার অফলাইনেই ওরা তোমার বিজনেস শুরু করেছিল আজকে থেকে ১০-১২ বছর বা আরো আগে। আম অনেক আগে। বেসিক্যালি এখন যে সালমান খান, ওর বাবা তোমার মূলত তোমার এই অফলাইন তোমার কোচিং সেন্টার নিউ ইয়র্কে তোমার শুরু করেছিল স্টুডেন্টদেরকে হেল্প করানোর জন্য। তো এইটা আমেরিকাতে তোমার বিগ সিটি গুলোতে দেখা যায় কোচিং সেন্টার বা ওই যে মানে অফলাইনে তোমার স্টুডেন্টদেরকে নানাভাবে হেল্প করা বা প্রিপেয়ার করে দেওয়ার জন্য। এইটা যেহেতু সিটিতে তোমার পপুলেশন হাই,
কিন্তু সিটির বাইরে তোমার ছোট ছোট টাউনগুলোতে আমি খুব একটা দেখি নাই, আমার চোখে পড়ে নাই। আর অনলাইনে তো অবশ্যই তোমার এখন প্রচুর, এটা সারা দুনিয়াতেই। আম, তোমার সেটা ফ্রি হোক, তোমার পেইড কোর্স হোক, অনলাইন তো মোটামুটি এখন এটা সব জায়গাতেই পপুলার। কিন্তু আচ্ছা ট্যাগিং এর বিষয়টা আমার ওরকম মানে আমার আমার জানা নেই যে বাইরে এটা এরকম ট্যাগিং, বা আমি যেহেতু কখনো, বা আমি যেহেতু আমার যেহেতু দরকার হয় নাই হয়তো তোমার বাইরে এসে প্রাইভেট পড়া কিংবা পড়ানোর, হ্যাঁ। হুম, সো হয়তো আমি এই জন্য পুরোপুরি চিত্রটা দিতে পারছি না আর কি। বুঝতে বাট পারছি। বাংলাদেশে যেহেতু এখন তোমার প্রাইভেট পড়ানো, কোচিং, টিউটরিং, হোয়াটএভার যাই বলি না এখন আমরা, এটা তো খুবই কমন এবং খুবই এস্টাবলিশড একটা কালচার। এটা নিয়ে অনেক কথা হলেও এটা সত্যি যে এটা বন্ধ করা যাবে না। এটা খুবই এস্টাবলিশড একটা কালচার। আরেকটা বিষয় হলো এটা যেহেতু হাইলি পপুলেটেড একটা কান্ট্রি, এখানে তোমার যে পরিমাণ শিক্ষক দিয়ে, যে পরিমাণ স্কুল দিয়ে, যে পরিমাণ ক্লাসরুম দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে আমরা তোমার মানে শিখাইতে পারতাম বা পারার কথা ছিল, সেটা আমাদের পক্ষে আদৌ আসলে এখন সম্ভব না। আর সম্ভব না হওয়ার কারণেই ডেফিনেটলি তোমার আমাদের প্যারেন্টসরা তোমার পার্সোনালি আমাদের ছেলে-মেয়েদের জন্য আলাদা কেয়ার নিতে হবে। কেয়ার নিতে গেলে তারা তোমার টিউটর রাখবে বা তোমার কোচিং সেন্টারে নিবে। সো এটা ভালো খারাপ ডেফিনেটলি তোমার এখানে ডিবেট আছে। বাট এটা যেই কালচারটা এস্টাবলিশড হইছে, এটা তোমার এখান থেকে সহজে সরানো যাবে না। এটা সরাতে গেলে তোমার অনেক তোমার প্রবলেমও তৈরি হবে। ওই যে অনেক সময় বলে না যে তোমার কিছু যেকোনো সংস্কৃতি যখন তোমার এস্টাবলিশড হয়ে যায়, এটার কিছু খারাপ দিক থাকলেও যে তুমি যখন পুরোপুরি সরাইতে যাও, এটা অত ইজি হয় না। এখানে অনেক অনেক ধরনের প্রবলেমও তৈরি হয়। সো আমি আর আমি আমি কিছু আমি খুবই ফার্মলি বিলিভ করি আমাদের দেশে যে প্রাইভেট কোচিং, টিউটরিং, অনলাইন, অফলাইন, হোয়াটএভার যেগুলো তোমার এস্টাবলিশড হয়ে গেছে, এইটা আমাদের দেশে এত সহজে আর এটা তোমার যাবে না। ইট উইল এক্সিস্ট ফর লং টাইম, ফর লং টাইম। বাট এই এখন অনলাইনটা আসার কারণে বেশ কিছু সুবিধা হয়েছে। সুবিধাগুলো হচ্ছে এরকম যে যারা দেখা গেলো যে শহর থেকে অনেক দূরে থাকতো, হ্যাঁ, বা হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় যেহেতু টাকার প্রবলেমের কারণে অনেক জায়গায় দেখা যায় অনেকে না, এটা নিয়ে আমার বসে আবার আসতে পারে পার্সোনাল অনেক অপিনিয়ন আছে যে অনলাইনে বিশেষ করে তোমার মানে একটা কোর্স তুমি আপলোড করে রেখেছো, এটা থেকে আসলে স্টুডেন্টরা কতটুকু শিখতেছে, এটা নিয়ে আমারও যথেষ্ট তোমার মানে মতামত আছে। কারণ তুমি যেমন ফার্স্ট অফ অল তুমি যদি একটা কোর্স আপলোড করে রাখো, তুমি কিন্তু টিচারকে সরাসরি কোয়েশ্চেন করতে পারতেছো না, হ্যাঁ, যেটা একটা বিগ লিমিটেশন। কারণ তুমি পরে কিন্তু ভুলে যাচ্ছ হয়তো কোয়েশ্চেনটা, হ্যাঁ। তারপরে এখন আরেকটা লিমিটেশন হলো তুমি যখন একটা কোর্স ডাউনলোড করে রাখতেছো, ওই স্টুডেন্ট কিন্তু ওই কোর্সে তোমার লগ ইন করতে গিয়ে সে কিন্তু আননেসেসারিলি অন্যান্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, অন্যান্য তোমার মনে করো অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়ে যাচ্ছে, এঙ্গেজড হয়ে যাচ্ছে। সো টাইম ওয়েস্ট করতেছে। সো ওই জায়গাটাতে আমি মনে করি যে পেইড কোর্স যেগুলো আছে একেবারে ওয়ান ওয়ান, যেমন আমি তোমার সাথে এখন কথা বলতেছি, হ্যাঁ, আমি জানি যে তুমি এখন আমার সাথে আছো এবং তুমি যদি আমার সাথে না থাকো আমি কিন্তু এটা জাস্টিফাই করতে পারবো, হ্যাঁ, যে এই নাইম তুমি বলো তো এই কোয়েশ্চেনটা আমি কি বলেছিলাম। বুঝতে পারতেছো যে তোমাকে কিন্তু এঙ্গেজ রাখার একটা উপায় আছে এবং তুমি আমাকে কিন্তু ডিরেক্টলি আস্ক করতে পারবা যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি না, আমি ওই জিনিসটা বুঝি নাই, বা এটা কেন হচ্ছে, বা আমি চেষ্টা করতে পারবো তোমাকে দেখানোর জন্য। সো এই জন্য পেইড কোর্স অনেক সময় যে মানে তোমার লাইভ কোর্সগুলোর হয়তো প্রাইস একটু বেশি থাকে, বাট আমি মনে করি যে এগুলোর ভ্যালুটা একটু তোমার বেশি, বা আমি বলবো যে ইম্প্যাক্টটা একটু বেশি তোমার। সো আমি আবার ওইগুলা পার্সোনালি তোমার প্রেফার করি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখানে আরেকটা আবার দিকের দিকে আমরা চলে যেতে পারি, যেটা হচ্ছে যে আপনিও মনে হয় আপনার সময় দেখছেন যে আমাদের গার্ডিয়ানরা চায় যে আমরা ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই, তো এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি বলা। আর এর বাইরে থেকে আমরা আবার খুব চিন্তা করতে পারি না যে আমি বড় হয়ে জীবনে কি হবো, আমার স্বপ্নটা আসলে কেমন হওয়া উচিত। তো এখন আসলে ওইরকম খুব একটা চেঞ্জ আসে নাই যে একজন স্টুডেন্ট চিন্তা করতে পারে সে আসলে কি হবে। কিন্তু ওই যে একটা বললাম না, গুড গ্রেডস এর পিছনে ছুটতে গিয়ে দেখা গেল ক্লাস 9 এ থাকাকালীন সময়ে ও যেটা হইতে চাইছে জীবনে, বাট ক্লাস 12 শেষ করার সাথে সাথে দেখা গেল ওর ওই স্বপ্নটা আসলে নাই। গুড গ্রেডস এর কারণে ও আসলে অন্য একটা দিকে যাচ্ছে, যে কোনোভাবে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেই হবে, কিছু চান্স পেলে চাকরি পাইলেই আসলে হয়ে যাবে, এরকম একটা স্বপ্নের দিকে সবাই ছুটতেছে। বাট একটা শিক্ষার্থী আসলে স্বপ্ন কেমন হওয়া উচিত যদি সে সায়েন্স নিয়ে পড়ে, তো তখন না, মানুষের জীবনে আসলে তোমার যে স্বপ্নের যে পরিবর্তন হয় এটা আসলে অস্বাভাবিক কিছু না। আবার এটা খারাপও কিছু না সত্যি কথা। এটা সব চায়। এটা মানুষ মাত্রই তো আমরা এরকম। আমরা ছোটবেলায় একেকজন একেক রকম মানে একেকটা সময়ে একেক নিজেকে একেকটা জায়গায় দেখতে চেয়েছি, একেকটা স্বপ্ন দেখেছি। এটা তোমার অ্যা মানে মানুষ হিসাবে আমি মনে করি যে সবার ভিতরেই একই রকম এবং এটা খারাপ কিছু না। আম যেটাকে
তোমার খারাপভাবে দেখা হয়, বিশেষ করে যারা এডুকেশন নিয়ে তোমার শত শত, বিশেষ করে আমি বলবো লাস্ট তোমার লাইক 1-150 বছরে বড় বড় তোমার যারা গবেষক ছিল এডুকেশন নিয়ে, যারা গবেষণা করছে নতুন নতুন তোমার শিক্ষা পদ্ধতিতে, যারা নতুন নতুন তোমার টেকনিক তোমার বা ফিলোসফি যারা এস্টাবলিশ করছে, তো তাদের কনসেপ্ট হলো এরকম যে তুমি যদি একটা মানুষকে মানে চাপিয়ে না দাও, দেন ইজ বেটার, বিকজ তাহলে সে তোমার কি ভুল করতে করতে হলো মানে সে নিজের মতো করে তোমার শিখছে, সে আনন্দ নিয়ে নিজের পথটাকে বেছে নিচ্ছে। হ্যাঁ, এই জন্য তুমি দেখবা যে ইউরোপিয়ান এবং আমেরিকান তোমার ইউনিভার্সিটিগুলোতে, এটা আসলে এখন অন্যান্য দেশেও, ইভেন বাংলাদেশও প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেটাকে আমরা তোমার ওই যে ওপেন কোর্স সিস্টেম অনেকে বলে, বা অনেকে তোমার লিবারাল আর্টস তোমার সিস্টেম বলে, যে তুমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হও, তুমি কিন্তু একটা ডিপার্টমেন্টের সাথে তোমার চুক্তিবদ্ধ হও না, একটা ডিপার্টমেন্টে তুমি ভর্তি হও না। যেমন তুমি যদি আমেরিকার কোনো স্টুডেন্টকে ভর্তি হও, এই তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো, দ্যাট উড বি লাইক ফানি, বিকজ দে উইল নট আন্ডারস্ট্যান্ড। তুমি যদি আমেরিকার কোনো স্টুডেন্টকে বলো যে তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, হ্যাঁ, এটা কিন্তু তোমার সে বুঝবেই না। এটা কিন্তু মানে ফানি কোয়েশ্চেন। হোয়াই? বিকজ তারা এটা জানে না কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আবার ওরা যেটা হয়, তুমি আন্ডারগ্র্যাড শুরু করে, হ্যাঁ, আন্ডারগ্র্যাড শুরু করে তোমার মনে করো যে আন্ডার গ্রাজুয়েটের জন্য তোমার 240 ক্রেডিট দরকার ফর এক্সাম্পল। সো ইচ ইয়ার তোমার 60 ক্রেডিট দরকার। সো সিস্টেমটা হলো তুমি 240 ক্রেডিটস তুমি যে কোনো কোর্স করে কিন্তু তুমি শেষ করতে পারবা, কিন্তু তুমি মেজর ডিক্লারেশনের জন্য, দ্যাট মিনস তুমি যেই সাবজেক্টের উপর বা যেই কোর্সের উপর তুমি মেজর ডিক্লেয়ার করে তুমি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি নিতে চাও, সেইটার উপর অ্যাডভান্স কোর্স করলেই হলো। সো তুমি মনে করো যে নাইম ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তুমি কিন্তু যে দেখবা যে লিটারেচার পড়তেছো, ফিলোসফি পড়তেছো, পলিটিক্যাল সায়েন্স পড়তেছো, ইকোনমিক্সের কোর্স নিচ্ছ, নিয়ে ফিলোসফির কোর্স করতেছো, হ্যাঁ, নিয়ে হঠাৎ করে তোমার মনে হলো যে না, আমার তো আসলে এগুলো ভালো লাগে না, আমি অ্যাস্ট্রোফিজিক্স পড়বো। তুমি কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সের উপর তোমার ডিগ্রি নিতে পারবা। কিভাবে? তুমি অ্যাস্ট্রোফিজিক্সের উপর অ্যাডভান্স কোর্স করবা, হ্যাঁ, তুমি ডিগ্রি নিয়ে নেবা, বা যে কোর্সগুলো তোমার রিকোয়ারমেন্ট ডিগ্রি নিতে হলে। আমাদের এখানে কি হয়, যেমন তুমি আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হয়েছো, তুমি কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, হ্যাঁ, তুমি কিন্তু ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেট পাবা না। বুঝতে পেরেছো? সো এখানে আমাদের কিন্তু স্পেসটা আমরা আসলে জিজ্ঞাসা করে রাখি যে, যেমন আমি পাশে ইন্ডিয়াতে এটা দেখছিলাম যে ওরা 3 বছর দেখা গেল যে ওদের একটা ইনস্টিটিউটে পড়ছে, দেন বাকি হচ্ছে যে 1 বছর বা 2 বছর বাকি আছে, এটা ওরা আবার জার্মানিতে গিয়ে করে আসতেছে বা অন্য কান্ট্রিতে গিয়ে করে আসতেছে আর কি, এরকম। এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আবার এইটার কোন কালচার এখানে নাই, বা এরকম কোনো না, কিছু আসলে আমাদের কেউ। এখানে এটা নাই। এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যথেষ্ট পরিমাণ তোমার মানে চাপিয়ে দিচ্ছি। যেমন তুমি কেমিস্ট্রিতে ভর্তি হয়েছো, তোমার কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে চাপিয়ে দেওয়া কোর্স এগুলোই করতে হয়েছে। এখন তুমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যে ভর্তি হয়েছো, তুমি কিন্তু কোনোদিন বই খোলো নাই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, খুঁজছো? তুমি কি বই খোলার আগেই কিন্তু তোমাকে ডিসিশন নিতে হয়েছে যে আমি কেমিস্ট্রি পড়বো। সো দ্যাটস বিগ ইয়ে কিন্তু, হ্যাঁ, দেখো এটা কিন্তু মানে তুমি যদি বিবেচনা করে দেখো যে আমি একটা মানে জীবনে একটা বিগ ডিসিশন নিচ্ছি যে আমি কেমিস্ট্রি পড়বো, কিন্তু আমি জীবনে একটা বই খুলে দেখি নাই। তো এগুলো ওরা আসলে চিন্তা করেছে অনেক আগে, যারা এইসব দেশে তোমার এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেছে তারা চিন্তা করেছে, এবং তারা দেখেছে যে স্টুডেন্টদেরকে আমরা যদি এভাবে চাপিয়ে দিই এটা ভুল, তাদেরকে বরঞ্চ আমরা একটা ওয়ে দিব এবং তাদেরকে স্কোপ দিব যে তারা নিজে থেকে জাস্টিফাই করতে পারবে যে আমি কোনটা পড়তে ভালো লাগে। এই জন্য আমেরিকাতে যারা ডাক্তার হয়, হ্যাঁ, বাংলাদেশে যেমন কি হয়, তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তোমাকে কিন্তু মেডিকেল পরীক্ষা দিতে, ভর্তি পরীক্ষা দিতে হয়, তুমি ডাক্তার হয়ে যাও। আমেরিকাতে কিন্তু তুমি আন্ডার গ্রাজুয়েট করো, তুমি কিন্তু এখানে 12 গ্রেড শেষ করে আন্ডার গ্রাজুয়েট করো। আন্ডার গ্রাজুয়েটে কি তুমি কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো। যেমন আমার ওয়াইফ তোমার ফিজিশিয়ান, সো আমি জানি সে এখানে তোমার পড়াশোনা করছে। সো ওরা হলো তোমার আন্ডার গ্রাজুয়েটে যাবে, ওখানে তোমার প্রিমেড কোর্স করবে, ওখানে তোমার তারপরে তোমার ডিসাইড করতে পারবে বা দেখতে পারবে যে আমি আদৌ আসলে মেডিকেল পড়ার মতো আমার ইন্টারেস্ট আছে কিনা, এবং আমার আসলে ওই ধরনের যোগ্যতা বা ক্যালিবার আছে কিনা। কারণ তোমাকে খুবই অ্যাডভান্স কেমিস্ট্রি পড়তে হয়, অ্যাডভান্স বায়োলজি পড়তে হয়, তখনই তুমি মোটামুটি একটা ডিসিশন নেওয়ার বা যাচাই করার তোমার নিজেকে এই সুযোগ। জিনিসটা হচ্ছে অনেক এরকম হয় যে যে আসলে ও হয়তোবা একটা প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে চিন্তা করে সেখানে ভর্তি হয়ে গেছে, বাট ওখানে যাওয়ার পর দেখছে যে আসলে এই এডুকেশনের সাথে ও কোনোভাবে অ্যাকাস্টম করতে রাইট, পারতেছে না, রাইট, তো তখন প্রচুর ও এটাকে ছেড়ে দিচ্ছে আর কি। মানে এরকম অনেকেই প্রচুর আছে, সেটা মেডিকেল প্রচুর। ওয়েতে। আমার 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 অনেক মেডিকেলের ফ্রেন্ডই ছিল, তারা মেডিকেল কলেজে যাওয়ার পরে তারা বলছে যে মেডিকেল আসলে আমার জন্য না, কিন্তু আমি আর পারতেছি না বের হইতে। কেন? কারণ সোসাইটি তো এটাকে অ্যাকসেপ্ট করবে না। তুমি মেডিকেলে দেখো অনেকে জিজ্ঞেস করে, দে ডোন্ট লাইক মেডিকেল,
বিকজ তারা তো ওই স্কোপটাই পায় না যে মেডিকেলে যে আমি পড়বো, এই পড়াশোনাটা কেমন, ওই লাইফটা কেমন, ওই পড়াশোনাটা কেমন, আমি তো জানি না। আমি মাত্র 17-18 বছরের একটা মানুষ, আমি এইচএসসি পাস করলাম, আমাকে ভর্তি পরীক্ষা দিয়ে ফ্যামিলি, সোসাইটি, আমি তো নিজেও সিদ্ধান্ত নিতে পারি না আদৌ আসলে আমি এই জিনিসটা পছন্দ করি কিনা। সো এই জন্যই তুমি দেখবা যে ইউরোপিয়ান আমেরিকান কালচারে যে যেই কাজটা করে তারা কিন্তু এইটা মানে আসলেই এনজয় করে কেন, তাদের স্কোপ ছিল যে তারা আসলে যাচাই করতে পেরেছে নিজেকে, বুঝতে পেরেছে যে আমি আসলে, এবং তাদের ফিরে আসার অনেক পথ আছে। তুমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হলা, তুমি 2 বছর পরে যে এরকম মনে হতে পারে যে আমি আসলে তো বুঝতে পারি না, কারণ আমি তো কেমিস্ট্রি কোর্স কখনো করি নাই, আমি কেমিস্ট্রি পড়বো না, আমি আসলে বায়োকেমিস্ট্রি আমার ভালো লাগে, বা আই ডোন্ট নো আমার জুলজি ভালো লাগে। এটা আমাদের এখানে তো সম্ভব না, এখানে সম্ভব। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এতগুলো শর্টকামিংস আছে আমাদের, এতগুলো যদি আমরা লিমিটেশনস এর কথা যদি আমরা বলি, এরপরে আসলে আপনি স্টুডেন্টদেরকে আসলে কি অ্যাডভাইস করবেন ওদের স্বপ্নটা দেখার জন্য আর কি, কারণ এর মধ্যে আমাদের দিয়েই তো স্টুডেন্টরা তো আমাদের আসলে, চিন্তা করতে হবে। আমাদের স্টুডেন্টরা তো অনেক মোটিভেটেড, সত্যি কথা যেটা, কারণ কি মোটিভেশনের একটা মানে সোসাইটির নানান ধরনের কিছু পিয়ার প্রেশার বলো বা কালচারাল প্রেশার বলো, এগুলো তোমার থাকে তো। সো তারপর আমাদের হাইলি পপুলেটেড তোমার সোসাইটি, আমাদের স্টুডেন্টরা বিশেষ করে তোমার যারা তোমার এই যে দিন শেষে তোমার মনে করো হ্যাঁ এসএসসি পরীক্ষা দিয়ে, এইচএসসি পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে যায়, তারা কিন্তু একটা হিউজ কম্পিটিশনের মধ্যে দিয়ে কিন্তু সবাই তোমার যাচ্ছে। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তোমাকে কিন্তু স্কুলে খুব ভালো রেজাল্ট করতে হয়েছে, কলেজে খুব ভালো রেজাল্ট করতে হয়েছে, অ্যাডমিশন টেস্টে, ইউনিভার্সিটিতে তুমি দেখছো একটা কিন্তু রিগোরাস একটা ইয়ের মধ্যে দিয়ে কিন্তু তোমাকে যেতে হয়েছে। তো আমাদের স্টুডেন্টদের প্রচুর মোটিভেশন আছে, ওরা ডেফিনেটলি হার্ড ওয়ার্কিং। আমাদের ফ্যামিলিগুলো আসলে প্রচুর এফোর্ট আছে, আমি বলবো আমাদের দেশে ইনস্টিটিউটের চেয়ে আমাদের মা বাবারা যে কি পরিমাণ এফোর্ট দেয় আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের পেছনে, বিশেষ করে যারা ওই ধরনের বুঝে বা যাদের ওই ধরনের এবিলিটি আছে, তুমি যদি খেয়াল করে দেখো আমাদের প্যারেন্টসরা তো রীতিমতো আমাদের চেয়ে বেশি পরিশ্রম করে, সত্যি কথা যেটা। তো এই জিনিসটা কিন্তু, এই জিনিসটা কিন্তু আমাদের সোসাইটিকে ড্রাইভ করতেছে। হ্যাঁ, দেখা যায় টিউটরিং সেন্টারের মধ্যে মা বা বাবা নিয়ে বসে আছে, চিন্তা না করতেছে না, এটা ছেলে এটা বা এটা তো আমরা হয়তো আমাদের সোসাইটি বা রাষ্ট্র হয়তো স্বীকৃতি দেয় না, কিন্তু রাষ্ট্র যে কিভাবে এটা থেকে বেনিফিটেড হচ্ছে, এটা আনবিলিভেবল। এটা আনবিলিভেবল, এটা তো আমি চিন্তা করি। কারণ কি, এটা কেন করতে হচ্ছে ওনাদেরকে? কারণ হলো রাষ্ট্র যেহেতু তোমাকে ওইভাবে গড়ে তুলতে পারতেছে না, ফ্যামিলি তোমার তোমার বলয়ের মধ্যে একটা মানে বাবলের মধ্যে তারা তোমাকে বড় করার চেষ্টা করছে। তো আলটিমেটলি তুমি তো রাষ্ট্র আবার সেবা করতেছো, তুমি রাষ্ট্র কিন্তু রিসোর্সে পরিণত হচ্ছ না। সো তোমাকে যদি তোমার ফ্যামিলি ভালোভাবে না করতে পারতো, তাহলে তুমি তো রাষ্ট্রের রিসোর্স হতে পারতে না। তো এখন এটা উন্নত দেশে আবার একটু ডিফারেন্ট, যেমন উন্নত দেশের মা বাবাকে হয়তো এতটা এফোর্ট দিতে হয় না, আমি এভারেজ বলতেছি ইন জেনারেল, যেহেতু স্টেট তোমার ওই রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছে। তো আমি আমাদের দেশের সবসময় আমাদের প্যারেন্টসদেরকে মানে সত্যি মানে স্যালুট, তাদের মতো যে তোমার ডেডিকেটেড প্যারেন্টস আমাদের দেশের মতো ইজ আনবিলিভেবল। এবং আমাদের রাষ্ট্রের উচিত তাদেরকে স্বীকৃতি দেওয়া, তারা যে কি পরিমাণ শ্রম দেয়, কি এগুলো যদি তুমি মানে ফাইন্যান্সিয়াল ভ্যালু যদি তুমি চিন্তা করতে যেতা, ইটস এ হিউজ। আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য আমাদের মা বাবারা যে পরিমাণ সময় দেয়, আনবিলিভেবল। এবং আমাদের ছেলে মেয়েদের জন্য অ্যাডভাইস হলো, আই মিন তারা আমি খুবই হার্ড ওয়ার্কিং আমি দেখছি, মোটিভেটেড, এবং বিশেষ করে এখন লাস্ট 10 ইয়ার্সে আমি খেয়াল করে দেখেছি এই যখন তোমার অনলাইনটা যখন মোর অ্যাভেলেবল হয়ে গেল, ইনফরমেশনটা মোর অ্যাভেলেবল হয়ে গেল, এখন এই এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা তোমার বাইরে চলে আসতেছে হায়ার এডুকেশনের জন্য, রিসার্চের প্রতি আমাদের ছেলেমেয়েদের অনেক তোমার ইন্টারেস্ট বাড়ছে, এটা আমাকে খুবই মানে তোমার মানে আই ফিল রিয়েলি হ্যাপি এন্ড প্রাউড। এবং একটা যদিও এখানে কিছু অনেক অনেক তোমার ক্লাস নিতে যাই মিসলিডিং বিষয় আছে, বাট নেই, সরি, যখন ক্লাসটা নেই তো তখন দেখা যায় যে অনেকে না এটা বলতেছে যে ভাই আমি বড় হয়ে একজন গবেষক হইতে চাই আর কি। এখন আমি না খুব একটু অবাক দ্যাটস হয়ে যাই ভেরি ট্রু। এটাতে, হ্যাঁ, ভেরি, কারণ হ্যাঁ, আই নো। গবেষক হওয়ার পিছনে ও হয়তো এখন অনেক কিছু জানে না, বাট এখন অনলাইন অ্যাভেলেবল হওয়ার কারণে না ও অনেককে দেখে যে হ্যাঁ, গবেষক বা এসব। মোটিভেশনটা আছে। সো আমি বলব যে স্টুডেন্টদেরকে এই মোটিভেশনটা ধরে রাখতে, আই মিন ইউ নো আই মিন লাইফ ইজ অল অ্যাবাউট ইউর মোটিভেশন। আমাদের প্রত্যেকের লাইফে প্রত্যেকটা সময় যে আলটিমেটলি তোমাকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা শক্ত মানসিক শক্তি এবং ইচ্ছা লাগবেই। সো এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হলো স্টুডেন্টদেরকে আমি বলব যে আমাদের লাইফটাতে মানে কখনোই তোমার লিনিয়ার ভাবে যায় না। এটাতে এই যে ফ্লাকচুয়েশন মানে উত্থান পতন আমরা যেটাকে বলি আপস অ্যান্ড ডাউন, এটা প্রত্যেকটা মানুষের জীবনে, স্টুডেন্টের জীবনে, সবার জীবনে আছে। সো ওই সময়টাকে কিভাবে তোমার মনে করো মানে ওই যে সময়গুলোর সাথে কিভাবে অ্যাডজাস্ট করে থাকা যায়,
যেমন তুমি দেখবা যে খেয়াল করে তোমার ছাত্র জীবনে অনেক তোমার ফ্রেন্ড ছিল যারা তোমার চেয়ে হয়তো ভালো ছিল। ছিল না এরকম? বা তুমি যাদের হয়তো একসময় তুমি দেখে হয়তো ভাবতে, ইস! আমি যদি ওর মতো হইতে পারতাম। কিন্তু আবার দেখা যাচ্ছে ওভার দ্যা টাইম তুমি খেয়াল করে দেখেছো যে তারা কিন্তু তোমার চেয়ে পেছনে চলে গেছে। হ্যাঁ? এরকম কিন্তু তোমার হয়। সো এইজন্য এখানে আসলে অন্যের সাথে কম্পিট করার চেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট হলো তোমার নিজের সাথে কম্পিট করা। যে প্রতিনিয়ত আমি কতটুক শিখতেছি, নিজেকে কতটুক চেঞ্জ করছি, নিজেকে কতটুক ডেভেলপ করছি। মানে আরেকজনকে স্পেসিফিকলি আরেকজনের সাথে কম্পিটিশন না করে, যেটা হয়তো আমার মেন্টাল হেলথ এ তোমার প্রবলেম ফেলতে পারে। হ্যাঁ? I don't need that. কথা বুঝছেন? তুমি আরেকজনের সাথে কম্পিট করতে যাবা কেন? Why? সো ওই অ্যাডভাইসটা আমি সবসময় বাচ্চাদেরকে দেই আরকি। আমরা হতে পারে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আসার পূর্বে আমরা আরেকটা প্রশ্ন আমি আপনাকে করব। ইন দ্য মিন টাইম যারা আমাদের এই ভিডিওটা শুনছেন, তো তাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়ার কাছে, তো আমি সেই প্রশ্নটা ভাইয়ের কাছে করতে পারবো। তো একটু কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছি না আমি বারবার। আমি জানি না তুমিও পাচ্ছ কিনা? আচ্ছা, আমি মনে হয় পাই নাই। ওকে। আমি জানি না এটা কেন? বাট এনিওয়ে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর যদি আপনি একবার দিয়ে ফেলছেন, আরেকবার যদি ছোট করে বলতে পারেন। যে আমার কথা হচ্ছে যে স্কুল, কলেজ, ভার্সিটি থাকতেও কোচিং করা লাগবে কেন? এটা কি বদলানো যায় না? এটা মনে হয় যে এটা কনসার্ন। খুবই ভালো কোয়েশ্চেন। এটা বদলানো জন্য আমি নিজেও কয়েকবার বলেছি। মানুষ এটা আর বদলাতে চাইবে না। কারণ আমাদের যেকোনো কালচার যখন বেশিরভাগ মানুষ যে জিনিসটা পছন্দ করে ফেলে বা সাপোর্ট দেয়, হ্যাঁ? এটা বদলানো সহজ হয় না। যেমন আমি যদি আমার বাবার উদাহরণ দেই, আমার বাবা 69 এ এসএসসি পাস করেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ নিয়ে। এবং উনি জীবনেও তোমার কোনো টিচারের কাছে পড়ে নাই, কোচিংও করে নাই। এটা আসলে উনাদের সময় এই কালচারটা ছিল না। আর তাছাড়া আব্বা যেহেতু তোমার একেবারেই তোমার গ্রামীণ পরিবেশে বড় হইছে। আসলে বই খাতা কিনেই তো পড়াশোনা করার অবস্থা ছিল না। আর কোচিং কখন করবে? তো আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে, "এটা কি তখন কি এই ধরনের বিজনেস-টিজনেস ছিল?" বলে যে, "এগুলো শহরে তোমার প্রাইভেট-টাইভেট ছিল। তবে এখনকার মতো এইরকম মানে অ্যা অবস্থা ছিল না আরকি।" সো আমার ধারণা যে এই কালচারটা এখন বাংলাদেশ থেকে আর অত সহজ হবে না। আর এটা সরাইতে গেলে পুরোপুরি অ্যাম আমাদের যে পরিমাণ এফোর্টটা ক্লাসরুমে দিতে হবে, এইটা আমার মনে হয় না সরকার ওইভাবে তৈরি করতে পারবে এত তাড়াতাড়ি। এটার জন্য প্রচুর ফাইন্যান্সিয়াল তোমার এফোর্ট দরকার। তারপরে তোমার প্রচুর লোক দরকার, ভালো শিক্ষক দরকার। এটা সরকার চাইলে এটা হুট করে করতে পারবে না। অ্যাম রাইট। সো আমি বিলিভ করি আমাদের দেশে যেহেতু প্রচুর পপুলেশন আম এবং মানুষেরা এখন বিশেষ করে একটা সার্টেন নাম্বার অফ পিপল এর তো আসলে ফাইন্যান্সিয়াল তোমার স্টেবিলিটিও আসছে। সো তারা বাচ্চাদের জন্য খরচ করতে আগ্রহী। এবং এই কারণেই তো এটা আসলে একটা বিগ তোমার আ মানে তোমার বিজনেস আমি বলব যে এটা একটা বড় একটা প্রাতিষ্ঠানিক রূপও নিছে না? যে তোমার অনলাইন বলো, অফলাইন বলো, কোচিং সেন্টার বা টিউটরিং, প্রাইভেট পড়ানো এটা একটা বিগ কালচারও। আর এটা যে একেবারে যে খারাপ সব দিক দিয়ে তাও না আসলে অনেক ভালো দিকও আছে। যেমন আমাদের যে ইয়াং স্টুডেন্টরা আছে তারা কিন্তু এটা করেও কিন্তু তোমার নিজেরা তোমার নিজেদের খরচ চালাচ্ছে। সো এটা এই যে আমাদের অনেক অনেক কিছু আসছে, এই জিনিসটাকে আসলে ওয়েলকাম জানানোটা খুব দরকার আছে। রাইট, রাইট, কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন যে একটা স্টুডেন্ট তো আসলে একটা মেথডে সবসময় শিখে না। শুধুমাত্র রাইট, যে টিচার বোর্ডে লিখলেই যে একটা স্টুডেন্ট শিখবে ব্যাপারটা কিন্তু এমন টাইপের না। রাইট, অনেক রাইট, টাইপের স্টুডেন্ট থাকে। ও হয়তো এভাবে রাইট। শিখতে পছন্দ করতে পারে, ও হয়তো অ্যানালজিক্যাল ওয়েতে শিখতে পছন্দ করে। এখন অনেকগুলো অপশনস দেখা যাচ্ছে। সেটা যদি বলি অনলাইন কোচিং বলি বা অফলাইন কোচিং বলি। তো এই হুম। জায়গা থেকে শেখার অনেকগুলো ডাইমেনশনস পাইতেছে আরকি। এক্সপ্লোর করলে বরঞ্চ ভালো। বরঞ্চ আসলে এটাকে খারাপভাবে নেওয়ার সুযোগটা আসলে নাই। তবে প্রতিষ্ঠান যদি কখনো স্কুল কলেজের মধ্যে অবশ্যই সবকিছুকে এমবেড করানো যায়, অবশ্যই সেই জায়গাটার আর মধ্যে এটা করতে হবে একেবারে তোমার ছোটবেলা থেকে। এটা এমন না যে হঠাৎ করে তোমার কলেজে করলা বা ইউনিভার্সিটিতে এটা একেবারে তোমার প্রি-কে থেকে বা গ্রেড 1 থেকে করতে হবে। তাইলে পরে কি একটা ধারাবাহিকতা থাকে। আম হুম, আ যেটা আমি দেখেছি যে আমরা যখন অন্যান্য সোসাইটির এক্সাম্পল টানি, ওরা আসলে এটা একেবারে গ্রেড 1 থেকে করে। হুম। একটা প্রশ্ন ভাই করছে যে কিভাবে আসলে ব্যাচেলরের সময় থেকেই আমরা গবেষণা করতে। আম আসলে গবেষণার শুরুটা কিন্তু হয় ইন জেনারেল মানে সারা পৃথিবীতেই আমরা যেটাকে সায়েন্টিফিক রিসার্চ বলি, এটা তো একটা তোমার মানে ইনস্টিটিউশনাল একটা তোমার রীতিনীতি আছে। আ সো ইন জেনারেল উম তোমার যেটা হয় সেটা হলো তোমার আন্ডার গ্র্যাজুয়েটের 3rd ইয়ার বা 4th ইয়ার বা তোমার আ আ থাকার সময় তুমি হুম, আসলে তোমার শুরু করো প্রজেক্ট ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক এবং এটা মোস্টলি তোমার শুরু হয় তোমার একজন সুপারভাইজারের মাধ্যমে। তো আম আমাদের ছেলেমেয়েদের যেহেতু এখন প্রচুর আগ্রহ আছে, আমাদের আসলে কিছু ভালো শিক্ষকও আছে এখন। সবাই না হইলেও আ হুম, আ মানে সংখ্যায় মোটামুটি কিছু শিক্ষক আছে যারা আসলে খুবই তোমার ডেডিকেটেড। তারা ভালো স্টুডেন্ট তোমার খুঁজে।
এবং স্টুডেন্টদেরকে নিয়ে কাজও করছে। তো যারা তোমার খুবই আগ্রহী তারা নিজেরা যদি তোমার শুরু করতে পারে তাহলে তো এটা অবশ্যই বেটার। কিন্তু নিজেরা আসলে রিসার্চ শুরু করলে ভালো রিসার্চ করার সম্ভাবনা তোমার কম থাকে। কারণ তোমার একজন মেন্টর দরকার হয়। হ্যাঁ? সো ওই মেন্টরশিপটার জন্যই তুমি বেসিক্যালি কোনো একটা ইনস্টিটিউশনে যাও, তুমি একজন সুপারভাইজার আন্ডারে যাও। এটা তোমার সায়েন্স ইনস্টিটিউশন গুলো হইতে পারে, পাবলিক যে রিসার্চ ইনস্টিটিউট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়। তো আমার সাজেশন থাকবে যে আগে ঐরকম একজন মেন্টর খোঁজা। যদি ভালো মেন্টর না পাওয়া যায়, দেন হয়তো নিজে আস্তে, আস্তে ট্রাই করা এবং অন্তত ফান্ডামেন্টাল কিছু বিষয় বুঝার পরে তারপরে বাংলাদেশে যদি প্রপার সুযোগ না থাকে তাহলে তো দেশের বাইরে সুযোগ আছে সেগুলোকে এক্সপ্লোর করা এবং এই ওয়েগুলোতেই সাধারণত আমরা সবাই আসলে করছি আরকি এখন পর্যন্ত। যতদিন না পর্যন্ত আমাদের দেশে গবেষণা অনেক বড় একটা সংস্কৃতিতে না দাঁড়াবে ততদিন এইভাবে আসলে আমাদেরকে করতে হবে। মানে লিমিটেড রিসোর্স এর মধ্যেই যতটুকু বের করে আনা যায়। একটা জিনিস ভাইয়া যে এখনো কিন্তু আমাদের দেশে হয়তোবা কালচারটা দাঁড়ায় নাই, কিন্তু কিছু প্রাইভেটলি ওন ভাবে কিছু আসলে প্রফেসর তারা হচ্ছে যে নিজেদের মতো করে কিছু কোর্স রান করতেছে, যেখানে করছে, আসলে হ্যাঁ। তারা কম্পিটিশনাল রিসার্চে কিছু কাজ করতেছে। তো রাইট, এটা হয়তো খুব বড় পর্যায়ে কোনো একটা এফোর্ট না, বাট ছোট করে দেখারও সুযোগটা নাই। কিছু না কিছু তো রাইট, আসলে হইতেছে। তো রাইট, হ্যাঁ, এটাকে আসলে জানাতে পারলে ভালো। তো এই জায়গায় আসলে নেটওয়ার্কিং যদি একটা মানুষের ভালো থাকে, বরঞ্চ যদি কানেক্ট হওয়ার যদি সুযোগটা পায়, যেহেতু অনলাইনের এই সুবিধাটা আসলে সবার নেওয়া উচিত, তখন আসলে রাইট। হাতে খড়িটা আসলে শুরু থেকে কিভাবে করতে পারে এটা আরো অনেক সহজ হবে আর কি। এটা একটা ব্যাপার। হুম, হুম, হুম। আরেকটা স্টুডেন্টের ভাই একটা প্রশ্ন, এটা হচ্ছে আমি ওকে চিনি পার্সোনালি, ও আমার সাথেই থাকা একটা স্টুডেন্ট। একটা প্রশ্ন করছে যে আমরা অনলাইনে নির্ভর না করে নিজে সচেতন হয়ে কিছু করতে পারি না। আপনি অনলাইনটাকে কিভাবে দেখেন? অনলাইন মোটেও খারাপ কিছু না। ডিপেন্ড করে যে অনলাইনে আমি কার কাছ থেকে শিখছি। আম আই মিন শিক্ষক বা যে শিখাচ্ছে অ্যা আমার যদি তার শেখানোটা ভালো লাগে, আমার তো নিজেরও তো একটা জাজমেন্ট আছে। আমার নিজের জাজ করার একটা তোমার এবিলিটি আছে। যদি আমি দেখি যে না উনার শেখানোটা আমার ভালো লাগে, তার ভিডিওটা আমার ভালো লাগে, তার ভিডিওটা দেখে আমি শিখতে পারি বা তার অ্যাপ্রোচটা আমার কাছে ভালো লাগে, তার টেকনিকটা আমার কাছে ভালো লাগে। শেখার জন্য আসলে অনলাইন অফলাইন বলে তো কথা না। মানুষের জীবনটা তোমার প্রতিদিনই শেখার, প্রত্যেকটা জায়গা থেকে শেখা। সো এটা হলো অনেকটা পার্সোনালাইজড তোমার লার্নিং এর মতোই। যে কেউ তোমার আ মানে হয়তো তোমার একভাবে শিখতে পছন্দ করে, কেউ অন্যভাবে শিখতে পছন্দ করে। আমি পার্সোনালি অনলাইনকে খারাপ চোখে তো দেখি না। কারণ এখন তো অনলাইনে আসলে অনেক কিছুই হচ্ছে। অনলাইনে তো অনেক লার্নিং অনেক টিচিং হচ্ছে এটা। সো কেউ যদি আসলে শিখতে পারে, ফোকাস রাখতে পারে, শিখতে আগ্রহী হয়, আমার কাছে মনে হচ্ছে না যে এটা খারাপ কিছু। কারণ এখন তো আসলে পৃথিবীর সময় তো বদলে গেছে। ডেফিনিটলি তোমার এটা একটা বিগ রিসোর্স এখন শেখার জন্য। ভাই পাশাপাশি আরেকটা বড় প্রশ্ন আসছে, আমি একটু পুরোটাই পড়ি, আপনি যদি শুনতে ভালো হবে। মানে এটা খুবই বর্তমান সময়ে সামঞ্জস্যপূর্ণ একটা আর কি। যে আপনি আমার নিত্যদিনের কাজকর্মে চ্যাট জিপিটি, কোপাইলট মানে এআই ইউজ করেছে। রিসেন্টলি দেখছি বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে যে অতিরিক্ত এআই ব্যবহার করা মানুষের মস্তিষ্ক ব্যবহার না করা মানুষের মস্তিষ্ক থেকে তুলনামূলক নিষ্ক্রিয় বা অলস হয়ে থাকে, প্রোডাক্টিভ চিন্তা কমে যায়। এটা কি সত্যি? আমার ওপিনিয়নটা হলো তোমার যেকোনো টেকনোলজি যখন তোমার ইভলভড হয় এবং বেসিক্যালি এটা যখন তোমার অনেক ছড়িয়ে পড়ে, তখন পক্ষে এবং বিপক্ষে সবসময় তোমার তর্ক-বিতর্ক থাকে। এটা খুবই মানে ন্যাচারাল একটা মানে নরমাল একটা বিষয়। এখন কথা হলো অ্যাপ্লিকেশনটা আমরা কার হাতে দিচ্ছি, কখন দিচ্ছি, হ্যাঁ? যেমন তুমি দেখো এখন বেশিরভাগ অভিভাবক আমাকে বলে যে, "বাচ্চারা তো সারাদিন ফোন দেখে।" এখন আমিও যখন অভিভাবক হয়েছি, আমি দেখেছি যে স্বাভাবিকভাবে এটা তো শুধু বাংলাদেশের প্রবলেম না, সারা পৃথিবীতে। এখন কথা হলো এই জায়গাটাতে ডেফিনিটলি তোমার শিক্ষকদের ভূমিকা আছে, তোমার প্যারেন্টসদের রোল আছে। যেমন আমার ছেলে যখন স্কুলে যায়, সে তো একটা স্কুলে সার্টেন একটা টাইম স্পেন্ড করে লাইক ৭ থেকে ৮ ঘন্টা না? তো সে তো ওখানে তোমার পড়াশোনা করছে, টিচার ওখানে তোমার তাকে গাইড দিচ্ছে। এখন সে যদি আমি দেখি যে ওখানে আসলে ভালোভাবে প্রিপেয়ার্ড হচ্ছে, তাহলে তার তো বাকি সময় কম বেশি তোমার বিনোদন দরকার আছে। তো সে অন্য একটা কাজ করবে। এবং আমি আবার মেক সিউর হওয়ার চেষ্টা করি, সে যে জিনিসটা দেখে ওটা থেকে সে যেন কিছুটা হলেও জিনিস শিখতে পারে। সো এখন এই ধরনের প্রচুর রিসোর্স বেরিয়ে গেছে যে তুমি বাচ্চার হাতে একটা ট্যাব দিবা, সে যেই প্রোগ্রামটাই তোমার দেখুক না কেন, আল্টিমেটলি ওখানে তাকে কিছু না কিছু শিখতে হচ্ছে। হ্যাঁ? এখন আমি আবার ওই জিনিসটা মেক সিউর করি যে সে আসলে ওই ধরনের প্রোগ্রামের মধ্যেই ইনভলভ কিনা। সো তার জন্য যেমন তোমার Amazon ট্যাব কিনে দিয়েছে। তার কোনো সুযোগ নাই ওইটা দিয়ে অন্য কোথাও যাওয়ার। কারণ এটা রেস্ট্রিক্টেড। হ্যাঁ? এখন
এখন মনে করো যে আমরা যদি ChatGPT তোমার পরীক্ষাতে ইউজ করতে দেই, তাহলে তো আর হবে না। হ্যাঁ? এখন ডেফিনিটলি তোমার এটা তোমার ব্যাড। কারণ তাহলে একটা স্টুডেন্ট না শিখে গিয়ে যেটা ওখান থেকে পাবে এটাই তোমার কপি করে দিয়ে আসবে। ChatGPT যদি কেউ তোমার শিখতে চায়, জানতে চায়, ইটস ফাইন। বাট ChatGPT কিন্তু মিস্টেক করে সে ChatGPT নিজেও বলে দেয় যে আমি কিন্তু পুরোপুরি ভুলের ঊর্ধ্বে না। সো দ্যাট মিনস তোমাকে ক্রস চেক করতে হবে। এখন আমাদের ওই যে আমি বললাম যে প্রশ্ন পদ্ধতি একটু আগে আলোচনা করলাম। যে আমাদের প্রশ্ন পদ্ধতি এবং টিচিং এ যদি আমরা পরিবর্তন আনতে পারি, এই ধরনের ChatGPT বা তোমার AI এগুলা খুব বড় ইমপ্যাক্ট ফেলতে পারবে না। কেন? যেমন আ পৃথিবীর বহু দেশে কিন্তু তোমার ওপেন বুক এক্সাম হয়। এটা তো জানো, হ্যাঁ? যে ওপেন বুক এক্সাম কিন্তু তোমার তুমি দেখো যে তুমি যেই বইটা থেকে তোমাকে পরীক্ষা নেওয়া হবে, এই বইটা তোমাকে পরীক্ষা হলে নিতে বলা হচ্ছে। তো তার মানে কি এটা কি নকল না? না। কেন নকল না? কারণ প্রশ্নটা এমনভাবে করা হয় যে তুমি যদি এভাবে পৃষ্ঠা উল্টে উত্তর মানে তোমার খুঁজে বের করে লিখতে যাও, তোমার টাইম তোমার থাকবে না। সো বইটা তাহলে কেন দেওয়া হচ্ছে? বইটা আসলে দেওয়া হচ্ছে ইন এক্সট্রিম কেস তোমার যদি কোনো তোমার রেফারেন্স দরকার হয়, হ্যাঁ? পার্টিকুলার কোনো স্পেসিফিক ইনফরমেশন যেটা তোমার মুখস্থ রাখার দরকার নেই, বইয়ে থাকলে হবে। সেইটা দেখে যেন তুমি ওখানে লিখতে পারো। নট নেসেসারিলি পুরো পরীক্ষাটা তোমার বই দেখে লিখার জন্য। এবং ওপেন বুক এক্সাম তোমার এক্সট্রিমলি ডিফিকাল্ট এক্সাম। এবং বেশিরভাগ স্টুডেন্ট তোমার ওপেন বুক এক্সামে কিন্তু তোমার ফেইল করে। কেন? কারণ ওই যে বইয়ের ডিপেন্ডেন্ট হতে গিয়ে তারা কিন্তু তোমার ওই যে সময়টাকে তোমার পার করে ফেলে। সো আমাদের দেশে এই ধরনের এক্সাম কিন্তু আমরা চালু করতে পারি যে ওপেন বুক এক্সাম। এবং এগুলোতে তোমার যখন ইউজড হবে তখন ওরা বুঝবে যে তোমাকে যদি ChatGPT ও দিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু পাস করতে পারবে না। কারণ বিষয়টা তো অনেকটা এরকমই। সো এটা হলো আসলে অ্যাপ্লিকেশনের উপর। এখন ওই যে বললাম না যে সময়ের সাথে কিন্তু আমাদের ইনস্টিটিউশন গুলো যারা চালায়, তাদেরও তোমার ওই ধরনের আইডিয়া তোমার চেঞ্জ হইতে হবে। তাদের অ্যাপ্রোচ চেঞ্জ হতে হবে। তারা কিভাবে আসলে ছেলেমেয়েদেরকে তোমার বিল্ড করবে এগুলো ব্যাপারটা হচ্ছে চেঞ্জ আসতে এরকম, হবে। আমরা হচ্ছে একটা ট্রানজিশনের ভিতর দিয়ে এখনো যাচ্ছি। কারণ হচ্ছে যে এই ইন্টারনেট, তারপরে টেকনোলজি, এই জিনিসগুলো একদমই খুবই র্যাপিডলি আমাদের কাছে চলে আসছে। তো এই জায়গায় আমরা যখন এটা ফার্স্ট জেনারেশন হিসেবে যখন পাচ্ছি, তো তখন এটাকে কিভাবে ইউজ করব বা না করব, যেহেতু এটা আমরা নিজেরা ইউজ করে শিখতেছি আর কি, এটাকে শেখানোর মতো করে কিন্তু কোনো প্রতিষ্ঠানও দাঁড়ায় নেই। বা এগুলো দেখা যায় যে স্কুল কলেজের এই জায়গা থেকে দেখা যায় যে এখন আমাদেরকে বলা হয় যে এটা না ইউজ করতে পারলেই ভালো বা মোবাইল ইউজ না করতে পারলেই ভালো। বাট আলটিমেটলি এই সময়ে এসে তো আসলে মোবাইল ছাড়া আসলে একটা স্টুডেন্ট থাকাটাও খুবই টাফ। কারণ যেহেতু সবার কাছে No, এটা এখন এভেইলেবল হয়ে গেছে। no, it's তো true. সবারই It's এটার true. প্রতি একটা সুন্দর একটা ইকোসিস্টেম গড়ে তোলা দরকার। সবারই কনসার্নটা থাকাটা দরকার আরকি। তাহলেই হ্যাঁ। ভালো ইউজটা হবে। আর ভালো ইউজ যদি হয় তখন ভালো আসলে ফলাফলটাও পাওয়া That's যাবে। most important. That's most important. রাইট। এই যে অনেকে না বুঝে জাস্ট বলে যে এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো থেকে এখন যারা দূরে থাকবে তারা লিটারেলি তোমার অনেক পিছিয়েও থাকবে। সো ইটস লাইক মোর ইম্পোর্টেন্ট হলো আমাদের ইনস্টিটিউটকে আমাদের মানে ফ্যামিলি এবং আমাদের ইনস্টিটিউট ২ টাকেই কিন্তু তোমার ইভলভ হইতে হবে। ওই ইভলভটাই আমরা আসলে হই না সাধারণত যেটা হয়। বুঝতে পেরেছো? যে আম তখন মানে একটা ওই হযবরল যেটা হয় আরকি। এখন তুমি খেয়াল করে দেখো যে তুমি আমি আমি আ সুইডেনে এসেছি ২০০৯ সালে। হ্যাঁ? বাংলাদেশ থেকে। তো এটা আমার জন্য একটা বিগ ট্রানজিশন ছিল কিন্তু বুঝতে পেরেছো? কি ধরনের বিগ ট্রানজিশন? আমি বাংলাদেশে তখন মানে ইউনিভার্সিটিতে পর্যন্ত প্রত্যেকটা কাজ করতাম হাতে কলমে। লিটারালি তোমার পেন অ্যান্ড পেপার এভরি সিঙ্গল ওয়ার্ড। আমি সুইডেনে এসে নামলাম। লিটারালি তোমার ২ দিনের মধ্যে আমি দেখলাম যে আমার কাছে পুরো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। আচ্ছা। একটা কাজ তোমার হাতে কলমে করার ওইখানে সুযোগ নাই। নাথিং। 2009 এর কথা বলতেছি। বুঝতে পেরেছো? অ্যান্ড ইট ওয়াজ এটা একটা বিগ শকিং ছিল আমার জন্য যে আমি লিটারালি জাস্ট তোমার ৩-৪ দিন আগে আমি বাংলাদেশে এভরি সিঙ্গল থিং করে এসেছি তোমার হাতে কলমে। এভরি সিঙ্গল থিং। পেপার, ফটোকপি, প্রিন্টিং এসে। আমি যখন আসলাম ওখানে দেখি যে তোমার সবকিছু তোমার অনলাইনে। তখন তুমি চিন্তা করে দেখো আমি যদি ওখানে এই জিনিসটাতে অ্যাডজাস্ট করতে না পারতাম, আমার উপায় ছিল? আমরা ল্যাব রিপোর্ট জমা দিতাম। ল্যাব রিপোর্ট গুলো তোমার কম্পিউটারে করতে হইতো। ড্রইং সফটওয়্যার ছিল, টাইপিং এগুলো সব করে হাতে তোমার ল্যাব রিপোর্টের কেউ দেয় না। তো আমি যদি ওখানে যেয়ে তোমার ল্যাব রিপোর্ট হাতে লিখে জমা দিতাম, অবস্থাটা কি দাঁড়াইতো? বুঝতে পেরেছো আমার কথাটা? সো আমাদের দেশে এরকমও আছে যে অনার্স কমপ্লিট করে ফেলছে বা মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, খুব ভালোভাবে অথবা পাওয়ার পয়েন্টটাও ভালোভাবে ইউজ করতে পারি না, লেটার অন আসলে অন্যান্য সফটওয়্যার গুলো। তো আমি কালচারের বিষয়ে পাশাপাশি আবার নিজেরাও আসলে এই জিনিসগুলো শিখতে যে হবে, যেহেতু অন্য কেউ পারতেছে। আমি বলতেছি না যে আসলে সবাই পারে না, এমনটা না। ম্যাক্সিমাম মানুষজন পারে, অত কিছু মানুষ এখনো সেটাতে পারতেছে না। তো এই জায়গায় দেখা যায় তার নিজেদের একটু আগ্রহের জায়গাটা কিন্তু থাকতে হবে আর কি, যে আমাকে এসে এক্সপ্লোর করতে হবে, আমাকে শিখতে হবে, এটাও একটু দরকার আছে।
পাশাপাশি ইউনিভার্সিটির কালচারের ভিতরেও বা কারিকুলামের ভিতরেও এসে এটাকে কোনোভাবে না হ্যাঁ, কোনোভাবে ওইটাই মানে ইনস্টিটিউশন তোমার ইভলভ হয় না। বললাম না যে দেখো আজকে থেকে ১৬ বছর আগের এক্সাম্পল দিচ্ছি। দ্যাটস আ লং টাইম অ্যাগো। আমার অনেক হুম, অডিয়েন্স হয়তো তোমার এখন মানে এটা শুনতেছে। আমি যখন বাইরে আসি তাদের হয়তো তখন জন্ম হয়েছে। আমি হুম, তখন ইউনিভার্সিটিতে হুম, একটা পাবলিক ইউনিভার্সিটিতে আমি পাস করেছি। কোনদিন একটা প্রেজেন্টেশন দেই নাই। আমি ২ হুম, দিনের মাথায় এসে দেখলাম যে আমি কমপ্লিটলি একটা ডিফারেন্ট ওয়ার্লড এ তোমার এসে পড়েছি। হুম, যেখানে হুম, আমাকে সবকিছু তোমার হ্যাঁ, মানে আ হুম, আ তোমার এই মানে অনলাইন বেসড মানে ইন্টারনেট বেসড, কম্পিউটার বেসড সবকিছু। সো এগুলো তোমার আ এখনো আমাদের অনেক স্টুডেন্টদের জন্য এটা একটা বিগ তোমার ট্রানজিশন হয়। আনফরচুনেটলি এজন্য অনেকের তোমার অ্যাডজাস্ট করতেও প্রবলেম হয় বা সময় লাগে। ইটস অ্যানাদার তোমার এক্সট্রা লেভেল অফ তোমার হার্ড ওয়ার্ক তোমার দরকার হয় এটাকে তোমার অ্যাডজাস্ট করার জন্য। এবং হুম, আম এবং এগুলো আমাদের যারা ইনস্টিটিউশন গুলো তোমার চালায়, তারা আমাদের এই ধরনের স্টুডেন্টদের কথা আসলে ওরা চিন্তাও করে না। লাইক এই যে টপ 5% স্টুডেন্ট প্রত্যেকটা ইউনিভার্সিটির মনে হয় যে টপ 5% স্টুডেন্ট যে তোমার পৃথিবীতে লিড দিতে পারবে, এটা আমাদের বেশিরভাগ ইনস্টিটিউট তোমার বিলিভই করে না বা কেয়ারই করে না। হুম, এবং তারা যে তোমার ইউরোপে গিয়ে, আমেরিকাতে গিয়ে, জাপানে গিয়ে, চায়নাতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস করতে পারে, এইটা তোমার ওদের কোনো হেডেকই নাই। হুম। হ্যাঁ? সো এবং তোমাকে ওইভাবে সাপোর্টও দিবে না। সো এটা দেখা যাচ্ছে তখন তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট। দুইটা জিনিস একটা প্রশ্ন একটা আসছে। একটা হলো এরকম যে আমাদের দেশের যে কারিকুলাম বর্তমানে যেটা আছে তো এইটা নিয়ে আসলে আপনি কিছু বলবেন কিনা? পাশাপাশি একটা স্টুডেন্ট বলছে যে ও যদি এইচএসসির পরে বিদেশে আন্ডারগ্রেড এর জন্য যদি পড়তে যেতে চায় তো তখন আসলে তার এখন থেকে নিজেকে কিভাবে তৈরি করা দরকার বা কোন কোন অ্যাঙ্গেলে আরকি। তো কারিকুলাম একটা আর বাইরে যাওয়ার প্রসেস এর জন্য একটা আরকি এটাকে। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো আমাদের কারিকুলামে কিন্তু তোমার কনটেন্ট কম থাকে না। সেটা জি। স্কুল বলো, হাই স্কুল বলো মানে কলেজ বলো বা ইউনিভার্সিটি বলো। আমার কাছে ২ টা জিনিস মনে হয়েছে যে আমাদের কনটেন্ট কম থাকে না। আমাদের যেটা হয় সেটা হলো কনটেন্টটা ডেলিভারি দেওয়া হচ্ছে কিভাবে আর স্টুডেন্টরা কি বুঝলো কিনা ট্রুলি এটা আমরা জাস্টিফাই করার জন্য যে পরীক্ষাটা নেই সেখানে প্রশ্ন পদ্ধতিতে তোমার এবং ইভালুয়েশন এ যথেষ্ট পরিমাণ তোমার চেঞ্জ আনা দরকার। কনটেন্ট আমার মনে হয় যে আমরা কম পড়ি না। উল্টা আমার ধারণা যে আমরা প্রচুর থিওরি পড়ি যেগুলো আমরা আসলে বোর হয়ে যাই এবং এটা কিন্তু এগুলার ঠিক। তোমার কোন ধরেন আমি যদি আপনাকে বলি, যেহেতু আমি অনেকদিন থেকেই পড়াচ্ছি, আমাদের বইতে যেমন ক্রোমাটোগ্রাফির কথা উল্লেখ আছে, আমাদের বইতে আবার এনএমআর এর কথা কিন্তু উল্লেখ আছে। আপনি গত একটা এনএমআর নিয়ে ওটা লিখছিলেন। তো ক্রোমাটোগ্রাফিটা কিন্তু দেখানো হয় যে কি পরীক্ষায় যেহেতু আসে না, তো ক্রোমাটোগ্রাফি কেউ কিন্তু পড়ায়ও না। আবার দেখা যায় যে ইউভির ব্যাপারটাও বইয়ের মধ্যে লেখাই আছে। বইয়ের মধ্যে লেখা আছে বাট পরীক্ষার মধ্যে যেহেতু ইউভিটা আসে না, ইউভির মেকানিজম থেকে শুরু করে সবকিছু বইয়ের মধ্যে কিন্তু আছে। বাট কোন একটা স্টুডেন্ট কিন্তু এগুলো পড়তেছে না কারণ এটা এক্সামে আসতেছে না আরকি। তো যদি এরকম চেক এন্ড ব্যালেন্স করা যাইতো, কনটেন্ট গুলো যা আছে সেগুলোতে পরীক্ষা যদি দেওয়া যাইতো তাহলে স্টুডেন্ট কিন্তু শিখতো। তো এই জায়গাতে আসলে একটা বড় গ্যাপ থেকে গেছে আরকি। তো আপনার কথার সাথে হ্যাঁ, আমি আমাদের সহমত কনটেন্ট এটাই আছে কিন্তু ওই যে বললাম না যে কনটেন্টটাকে ডেলিভারি দেওয়া এবং স্টুডেন্টরা ট্রুলি বুঝলো কিনা এইটা আমরা যে ইভালুয়েট করতেছি এই ২ টা জায়গায় যথেষ্ট পরিমাণ তোমার ঘাটতি আছে। তো এই জায়গাটাতে যেটা হয় যে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু বার্ন আউট হয়ে যায়। লাইক তোমার হুম, হুম, টায়ার্ড হয়ে যায়, বোরড হয়ে যায়। তখন তারা হুম, ওই চ্যাপ্টার গুলো বাদ দেয়, পড়ে না। হ্যাঁ? হুম, বা হুম, তোমার ওই সাবজেক্ট কোন রকম পাস করার কথা চিন্তা করে। আবার হুম, অনেক স্টুডেন্ট তোমার মনে করে যে ঝরে পড়ে যাচ্ছে। তো এগুলো তো আমরা আসলে কেয়ার করতেছি না। আম হুম, হুম। আর 2nd যে কোয়েশ্চেনটা করছো যে তোমার আন্ডার গ্র্যাজুয়েট মানে সরি আ আ এসএসসির 12th পরে যে গ্রেড আন্ডারগ্রাজুয়েট প্যারেন্টস আছে আরকি বাংলাদেশে না থেকে তখন সে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারে? হ্যাঁ, আন্ডার গ্র্যাজুয়েট এখন বাংলাদেশে অনেক স্টুডেন্টই এখন আসে। আমি এখন যেহেতু অনেকে যোগাযোগ করে আমি জানি যে অনেকে আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে তাদের ওন ফান্ডিং এ আসতে হয়। কারণ আন্ডার গ্র্যাজুয়েট এ রিলেটিভলি আমি বলব যে মানে তুলনামূলক তোমার ফান্ডিংটা কম। বুঝতে পেরেছো? যে লাইক স্কলারশিপটা কম। আ এইজন্য তোমার আম মানে একটু চ্যালেঞ্জিং। অনেকে স্কলারশিপ পায়। আমি বলব না যে পায় না। হয়তো ফুল স্কলারশিপ না পেলেও তোমার অনেকে তোমার টিউশন ফিটা পায়, ওয়েব আ করতে পারে। বাট রিলেটিভলি তোমার গ্র্যাজুয়েট লেভেলের চেয়ে লাইক তুমি আন্ডার গ্র্যাজুয়েট শেষ করার পরে যে তুমি মাস্টার্স বা পিএইচডি বিশেষ করে পিএইচডি করতে আসলে তোমার যে পরিমাণ তোমার স্কলারশিপের অপরচুনিটি আছে, সেই তুলনায় আন্ডার গ্র্যাজুয়েটে অনেক কম। তো এইজন্য বাংলাদেশে অনেক স্টুডেন্ট আসতে পারে না। হুম, বাট এখন আবার অনেক ফ্যামিলি যেহেতু তোমার এটা অ্যাফোর্ড করতে পারে, অনেকে আসতেছে। আম আ তাছাড়া কিছু অপরচুনিটিও এখন বাড়ছে। বিশেষ করে ইউরোপের অনেক দেশে তোমার এডুকেশন ফ্রি থাকে। মানে টিউশন ফি দিতে হয় না। ওই অপরচুনিটি গুলো অনেকে নেয়। সো এগুলো তোমরা খুঁজে দেখতে পারো। আম ওখানে ল্যাঙ্গুয়েজ এর একটা ব্যারিয়ার থাকতে পারে। এগুলো একটু এক্সপ্লোর করে দেখতে পারো। বাট যারা ইয়াং তারা তো ল্যাঙ্গুয়েজ খুব দ্রুত শিখতে পারে। এটা একটা তোমার সুবিধা আছে। সো এই অপরচুনিটি গুলো আমি মনে করি যে এক্সপ্লোর করা দরকার আরকি। আমরা তো ভাই অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। শেষ মুহূর্তে আমি আপনার কাছে একটা প্রশ্ন আগেও করেছি।
আমি আবার করতে চাই। সেটা হচ্ছে ভাই বিনয়ী মানুষদের কিছু গল্প যদি আপনি কিছু উদাহরণ সহকারে যদি বলতেন যে একজন স্টুডেন্টকে বা একজন মানুষকে বিনয়ী হইতে বিনয়ী হতে এটাকে একটু আসলে এটাকে বা কোন কোন জিনিসগুলো সে নিজের মধ্যে আসলে প্রুফ করবে আর কি। বিনয়ী বলতে আমি আমি পার্টিকুলারলি তুমি কি মানে সায়েন্টিফিক এরিয়াতে বিনয়ী বুঝাতে চাচ্ছ না? ওভারঅল আ বলতে কি সে যখন সে যে কোনো কাজ করবে সে সার্টিফিকেট ইয়েতে থাকুক বা ব্যক্তিগত জীবনেই হোক না কেন আর কি। এখন না একটা জিনিস খুব ভালো দেখা যায়, আমি কেন এই কথা প্রশ্নটা করলাম, কারণ একটা স্টুডেন্ট এখন খুব সহজেই তার বাবা মার সাথে যেমন রিয়েক্ট করে বসে, কারণ বাবা মাও তো আসলে ভাই একটা ট্রানজিশনে অনেক আগের মানুষ, তারা তো ইন্টারনেট বা টেকনোলজি আসলে ওভাবে ইউজ করে নাই। যখন তারা ওই কনসার্ন রেজ করতেছে তুমি এটা ইউজ না করে এখন পড়াশোনা করতে বসো, ও খুব সহজে আসলে এখানে একটা রিয়েক্ট করে বসতেছে। আবার সেম জিনিসটা আসলে টিচারদের সাথেও করতেছে। তো একজন স্টুডেন্ট আসলে এই পার্সপেক্টিভে আসলে ওর জানা উচিত যে কোন জায়গায় আসলে কি হবে কি করবে। তাদের তো কিছু লিমিটেশনস আছে, কিছু মিলায় যদি চিন্তা করি আর কি বলি যে ওর মানে বিহেভিয়ারাল কি কি চেঞ্জ আসলে এটা অনেকটা তোমার হ্যাঁ, মানে পার্সোনাল বিহেভিয়ারাল আসলে আম এটা এটা তো কিছুটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। আমি এজন্য বলব যে সময়ের সাথে, সাথে আসলে সব জিনিসই চেঞ্জ হয়। পার্সপেক্টিভ চেঞ্জ হয়, সোসাইটি চেঞ্জ হয়। তারপরে তোমার সোশ্যাল তোমার আ পার্সপেক্টিভ বলো, হ্যাঁ? বা এখন আমি একটা জিনিস তোমার একভাবে বলব কিন্তু আমাকে কিন্তু তোমার চিন্তা করতে হবে আশেপাশে এলিমেন্ট গুলোর কথা। সো আমি পার্সোনালি এখন যদি বলি এটা হয়তো অনেকের কাছে মনে হবে যে না স্যার হয়তো নিজের কথা নিজে বলতেছে, বাট ট্রুলি এটা না। আমি যেমন পার্সোনালি কখনো আমার মা-বাবার সাথে তোমার মানে এক্সাইটেড হয়ে কথা বলতে পারি নাই। এটা হয়তো আমার কোয়ালিটি ছিল। এমন নয় যে আব্বা-আম্মা যেই কথা বলতো সবসময় আমার ভালো লাগতো না। বাট আমি মানে তোমার ছোটবেলা থেকে ওই ধরনের পার্সোনালিটি যে আমি হজম করতে পারতাম। বুঝতে পেরেছো? মানে আমার ভালো লাগতো না। বাট I tried my best to like just to keep quiet, you know? কারণ আমার মা যেমন আমাকে প্রচুর তোমার বকাঝকা করত। এটা খুবই কমন একটা বিষয়, হ্যাঁ? যখন স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম। এবং আমি আমার কখনো মনে পড়ে না যে আমি আমার মার সাথে কখনো তোমার ব্যাড বিহেভ করছি আরকি। মানে until today। তো এটা এমন না যে আমি আসলে এটা প্র্যাকটিস করে হইছি। এটা হয়তো আমার পার্সোনালিটি। আম আম এটা অনেকের মধ্যে আছে, এখনো আছে আমি সিউর। বাট আমি মনে করি যে তুমি যদি একটা জিনিস ডিসএগ্রি করো, সেটাও তোমার মানে তুলে ধরা উচিত পোলাইটলি যে, "মা তুমি এটা বলছো বা বাবা তুমি এটা বলছো। আমি আসলে এটা ডিসএগ্রি করি। কাইন্ডলি আমার ওপিনিয়নটাও তুমি শোনো। অ্যান্ড দেন like let's I mean decide which one is good and which one is bad or which one I should do and which I shouldn't do." So আমার মনে হয় যে ওই যে মোমেন্টটা এট লিস্ট সার্টেন টাইম তোমার একটু নেয়া, কোয়াইট থাকা অ্যান্ড তাদেরকে তোমার অ্যাপ্রোচ করা যে লেটস টক, হ্যাঁ? যে হুট করে রিঅ্যাক্ট করাচ্ছে, লেটস টক। আমি আমার লজিকটা তুলে ধরলাম, আমি আমার আর্গুমেন্টটা তুলে ধরলাম, দেন ডিসাইড করো। এইটা মনে হয় আমার আমার সাজেশন থাকবে যে স্টুডেন্টদের প্রতি এইটা করা উচিত। আর প্যারেন্টসদের জন্য আমার সাজেশন থাকবে যে তাদেরও আসলে সময়ের সাথে, সাথে কিছু জিনিস বুঝতে হবে যে থিংস হ্যাজ বিন চেঞ্জড, I mean আমি যদি আমার ছেলের সাথে বারবার বলি যে আমার বাবা আমাকে এভাবে রেইজ করছে, I don't think he will understand and আসলে এটা কোনো কাজে আসে না। বরং আমি আমার ছেলেকেও ঠিক এভাবে বুঝানোর চেষ্টা করি যে তুমি আমার সাথে ডিসএগ্রি করো, দ্যাটস ফাইন। বাট ইউ হ্যাভ টু ডিসএগ্রি ইন এ পোলাইট ওয়ে। আমি ওইটাই ওকে টিচ করি। যেমন ও অলরেডি মানে ও তো খুবই ছোট বাচ্চা, সেও কিন্তু ডিসএগ্রি করে। তো এটা তো হিউম্যান নেচার যে আমরা তো তোমার ডিসএগ্রি করবই। এটা কিন্তু তোমার এমন না যে এটা খারাপ জিনিস। বাট the way you present, the way you like disagree, the way you argue, I think that's matter. That's matter. লাইক যে কারোর সাথে তো তুমি ডিসএগ্রি করতে পারবা, আর্গুমেন্ট করতে পারবা। হ্যাঁ? ইটস জাস্ট লাইক মানে আই থিংক ওই যে বলে না প্রেজেন্টেশনটা হলো ইম্পোর্টেন্ট আরকি যে the way you do is the most important. সো আমি ইয়াংদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আমাদের প্যারেন্টসরা আমাদের জন্য অসম্ভব ডেডিকেটেড। প্রচুর তোমার ত্যাগ স্বীকার করে। সো আমি বলতেছি না যে প্যারেন্টসরা সবসময় তোমার রাইট হয়। অফ কোর্স দে হ্যাভ দেয়ার ওন ভিউ ফ্রম দেয়ার ওন পার্সপেক্টিভ। You have your own view. So just try to like convince them in such a way যে তারা তোমার ওপিনিয়নটা শুনবে। তোমার যদি একটা ডিসএগ্রিমেন্ট থাকে তারা যেন জিনিসটাকে অন্তত পোলাইটলি যেন তুমি এটাকে প্রেজেন্ট করো এবং এখানে স্পেস থাকে যে লেটস টক অ্যান্ড দেন সি হোয়াট হ্যাপেন, ইউ নো? যেমন আমি আমার ছেলেকে অনেক সময় বলি যে ওকে লেটস টক। তুমি কি বলতে যাচ্ছ? আই ওয়ান্ট টু হিয়ার, আই ওয়ান্ট টু লিসেন।
ভাই লাস্ট আরেকটা জিনিস, এটা আমার কাছে আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন, সেটা হলো যে আপনি কয়েকদিন আগে মলিকুলার কিট গুলো নিয়ে আপনি কিছু সুন্দর সুন্দর যেমন ধরেন কিছু কিছু বলছিলেন এই ট্রাইগোনাল, দেন হচ্ছে টেট্রাহেড্রাল, দেন পিরামিডাল যে শেপ গুলো আছে সেগুলো। সো আমাদের এডুকেশনের মধ্যে যেটা হয় যে এই শেপ গুলো আসলে কখনো সামনাসামনি এরকম করে দেখানো হয় না, বাট খুবই কম সংখ্যক শিক্ষক আছেন যারা কিনা সব প্রণোদিত হয়ে এই জিনিসগুলো আসলে দেখানোর চেষ্টা করেন। কিন্তু এইগুলোর ভিতরে ধরেন যে কোথাও আছে 109.5 ডিগ্রি অ্যাঙ্গেল, কোথাও আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই জিনিসগুলো যে আসলে কখনো ওদেরকে দেখানো হবে, এটা আসলে দেখানোর প্রয়োজন হয় না। কেন? কারণ এটা আসলে এক্সামে আসে না, তাই আসলে কখন প্রয়োজন হয় না। তো জাস্ট এটা ইন্টারেস্টের জায়গা থেকে জিজ্ঞাসা করতেছি। তো এইভাবে শেখাটাকে আপনি আসলে কিভাবে দেখেন বা আপনি এটা কেন করতেছেন? আপনি এটাকে কি মেসেজ দিতে চান হচ্ছে কমিউনিটির কাছে? আপনার এই ভিডিওগুলোর মাধ্যমে, যেহেতু আপনি ভিডিওগুলো করতেছিলেন। ভিজুয়ালাইজেশন তো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? মানে মনে করো যে টেট্রাহিড্রাল স্ট্রাকচার, না? টেট্রাহিড্রাল তুমি যদি একজন স্টুডেন্টকে বলো, আমি প্রিটি সিউর যে 99% স্টুডেন্ট বলবে যে, "I don't know, I mean, what the heck is tetrahedral?" রাইট? I mean, বাট তুমি যদি তাকে জাস্ট স্ট্রাকচারটা তার সামনে দিয়ে বলো, "This is tetrahedral and this is why it's called tetrahedral." So then, I mean, it's understandable because it's a geometric shape and তার তখন একটা আইডিয়া হবে যে, "Oh my God, I mean, even though molecules are so tiny, যে এত ছোট, এত ক্ষুদ্র আমরা দেখি না, বাট স্টিল দে অলসো হ্যাভ এ পার্টিকুলার তোমার শেপ, এবং ওখানেও যে মানে এক্সট্রিমলি লাইক তোমার মনে করো যে তোমার ইনভিজিবল ওয়ার্ল্ডে যে এত তোমার মানে স্পেসিফিক এবং এত তোমার প্রেসাইজ তোমার জিওমেট্রি মেনটেন হচ্ছে, there must be তোমার reason like why molecule needs to have such a তোমার pure geometric shape. Why? There is definitely reason. এবং এগুলো তো তোমার সায়েন্টিস্ট চিন্তা করছে, অলরেডি বেরও করছে, যে সায়েন্টিস্ট যখন জানতে পারলো যে আমি মলিকিউলের মতো এত ক্ষুদ্র জায়গায়, এত ক্ষুদ্র জিনিসের মধ্যে এত তোমার মনে করো যে পিওর জিওমেট্রিক শেপ কেন থাকতে হবে, তখন দেখছে যে না, মলিকিউলের স্ট্যাবিলিটির জন্য তোমার এটা ইম্পর্টেন্ট। মলিকিউল যে স্টেবল হয়, আমরা বলি না যে মলিকিউল স্টেবল ডিস্টেবল, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট, নাহলে মলিকিউলের এক্সিস্টেন্সই তোমার থাকবে না যদি পার্টিকুলার তোমার জিওমেট্রি না থাকে। এবং ওইটাকে পরে এক্সপ্লেন করছে, আমরা যেমন হায়ার লেভেলে মলিকুলার অরবিটাল থিওরি পড়ি, তারপরে তোমার কোয়ান্টাম কেমিস্ট্রি দিয়ে এগুলোকে তোমার এক্সপ্লেন করছে। সো এগুলো তোমার অলরেডি নোবেল প্রাইজ টাইজও পেয়ে গেছে সায়েন্টিস্ট, অনেক আগের কথা। তো এখন তখন একটা স্টুডেন্ট তখন রিয়েলাইজ করার চেষ্টা করে যে ইভেন দো আই ডোন্ট সি দ্য মলিকিউল, ওখানেও কত তোমার হ্যাঁ পিওর মনে করো যে ম্যাথমেটিক্স, পিওর তোমার মনে করো যে জিওমেট্রি মেনটেন হয়। আমরা যখন বলি যে টেট্রাহিড্রালের অ্যাঙ্গেল তুমি দেখো 120 ডিগ্রি হচ্ছে না, ইটস এ পিওর জিওমেট্রি 109 পয়েন্ট সামথিং, হ্যাঁ? সো এখন তুমি যখন আবার একটা বন্ড ব্রেক করে ফেলো, দেন এটা কিন্তু আর টেট্রাহিড্রাল থাকতেছে না। যেমন তোমার ম্যাথেন, তুমি যদি একটা তোমার কার্বন হাইড্রোজেন বন্ড যদি তোমার ব্রেক করে ফেলো, এটা কিন্তু তোমার ওই যে CH প্লাস যেটা হয়, আমরা যেটাকে তোমার কার্বনায়ন বলি, ওইটা তোমার ফ্ল্যাট, তখন এটা কিন্তু ফ্ল্যাট স্ট্রাকচার হয়ে যায়। এবং যখন এটা ফ্ল্যাট হয়ে যায়, তখন আবার অ্যাঙ্গেল গুলো হয়ে যায় তোমার 120 ডিগ্রি, এক্স্যাক্টলি 120 ডিগ্রি। সো তুমি চিন্তা করো যে তুমি জিওমেট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার মলিকিউল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বা বা ভাইস ভার্সা তুমি বলতে পারো যে মলিকিউলও যখন তোমার চেঞ্জ হয়, জিওমেট্রিও তোমার ওখানে চেঞ্জ হয়। এবং এই জিওমেট্রি চেঞ্জের সাথে তোমার মলিকিউলের স্ট্যাবিলিটি, এক্সিস্টেন্স, তারপরে তোমার মনে করো যে তার এই যে অন্যান্য যে প্রপার্টিস, হ্যাঁ, ফিজিক্যাল বলো কেমিক্যাল বলো, এগুলো চেঞ্জ হয়। সো দ্যাটস এ হিউজ ম্যাটার। তুমি যখন একটা স্টুডেন্টকে তখন এই স্ট্রাকচারটা দেখাও, দে হ্যাভ দ্য অপরচুনিটি টু বি তোমার সারপ্রাইজ, টু বি লাইক আমি বলবো যে মোর লাইক ইভেন কিউরিয়াস, এবং টু বি লাইক ইউ নো আই মিন, তখন তাদের ভিতরে প্রচুর কোয়েশ্চেন জাগে। সো দ্যাটস ডেফিনেটলি তোমার ইম্পর্টেন্ট যে আমরা হয়তো পারি না সবসময়, আমাদের দেশে হয়তো এই অপরচুনিটি নাই, সুযোগটা নাই, বাট এটা এভাবে করলে তো আসলে এটা অনেক ইজি স্টুডেন্টদের জন্য আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ? এবং ওই যে বললাম না যে তাদের যে কল্পনার যে জায়গাটা, ওইটা তখন ইজি হয়। যেমন তুমি সারাদিন একটা স্টুডেন্টকে ম্যাথেন সম্পর্কে পড়ালা, আর তুমি জাস্ট স্ট্রাকচারটা তার সামনে ধরা দিলা, এটা একেবারে তোমার তার নিউরনে যে দেখবা যে গেঁথে গেছে, এবং এই স্ট্রাকচারটা তার মাথার মধ্যে খেলতে থাকবে। বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই, আপনি আসলে অনেক হ্যাঁ, কিছু আলোচনা করলেন। আপনার সাথে ডিসকাশন সবসময়ের জন্য আসলে আমার জন্য মজার, কারণ আমি শুধুমাত্র আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে এবং ডিসকাশনটা অনেক ফ্রুটফুল দিকে যায়। তো তো আমার খুব ভালো লাগে এই জিনিসটাকে। তো এই জন্য আমি আসলে আপনার কিছুটা সময় আসলে বাড়তি নিয়ে ফেলছি। সো ধন্যবাদ যারা আমাদের হ্যাঁ, ভিডিওটা আজকে দেখলেন। আমি আসলে অক্সিগেমের পক্ষ থেকে অক্সিগেমকে আসলে অবশ্যই একটা এডটেক প্ল্যাটফর্ম হিসেবে আমি মার্কেটে আসলে
এস্টাবলিশড করার চেষ্টা করতেছি যে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে। সেখানে আসলে স্টুডেন্টদেরকে কেমিস্ট্রি একটা অন্যরকম একটা এসেন্স দেওয়ার আমার একটা টার্গেট থাকবে, যেখানে আসলে ও কোশ্চেন করতে পারবে, পাশাপাশি ওর গুড গ্রেড যেন এনশিওর হয় সেটার জন্য আসলে কাজ করব, এবং পাশাপাশি ওর স্বপ্নটাকে যেন কোনোভাবে নার্চার করা যায় সেটার জন্য আসলে আমি একদম মানে দৃঢ় প্রতিজ্ঞ ভাবে কাজ করবো আর কি। সেই উদ্দেশ্যে দেখা যায় যে এরকম একটা স্কলার টক্স এর মতো জিনিস আয়োজন করা, যেখানে আসলে আমি আমার কানেকশনের সাথে যারা যারা যুক্ত আছে, টু বি স্পেসিফিক কেমিস্ট্রিতে অথবা কেমিস্ট্রির বাইরে, তো তাদেরকে নিয়ে এসে আমার স্টুডেন্টদেরকে মোটিভেট করার চেষ্টা করব যে যতগুলো ফ্যাক্ট আছে, যেটা আমাদের দেশের গভর্নমেন্টের দিক থেকেই হোক না কেন, বা আমাদের কারিকুলামের দিক থেকেই হোক না কেন, বা পড়াশোনার বিভিন্ন জায়গা থেকে হোক না কেন, সবকিছু আসলে আলোচনা করবো এই অনুষ্ঠানটার মাধ্যমে। বাট এই অনুষ্ঠানটা আমি রেগুলার করবো না, বাট আমার জায়গা থেকে আমি টার্গেট রাখবো যে পিছনে কিছু সময় স্টুডেন্টদের কাছে পুট দেওয়ার মতো করে আর কি। তো সেই উদ্দেশ্যে ভাইয়া আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন, ভাইয়া আমাদেরকে সময় দিয়েছেন, ভাইয়াকে ধন্যবাদ। ভাইয়া যদি আপনি কোনো লাস্ট মেসেজ দিতে চান স্টুডেন্টদের কাছে, না, থ্যাংক ইউ সো মাচ। আই মিন তোমরা এফোর্ট দিচ্ছ ডেফিনেটলি। আই মিন এগুলোর ছোট হোক বড় হোক ইম্প্যাক্ট তো আছেই। আমিও তোমাদের জন্য তোমাদেরকে বলবো যে তোমরা মানে গুড এফোর্ট দিয়ে যাও। আমি শিওর যে তোমার আই মিন ইভেন দো ইটস লাইক হয়তো আমাদের মতো দেশে তোমার চেঞ্জ স্লো, বাট অ্যাটলিস্ট যদি রাইট ডিরেকশনে চেঞ্জটা হয়, আই মিন হয়তো সময় লাগবে বাট এটা হবে। আর আমি আমি নিজেও দেখেছি তোমার লাস্ট 10-15 ইয়ার্সে আমাদের ছেলেমেয়েরা অনেক মোটিভেটেড, অনেক তোমার আগ্রহী, পার্টিকুলারলি তোমার সায়েন্স নিয়ে, ইনোভেশন নিয়ে, রিসার্চ নিয়ে। এটা এটা আমাকে আসলে হ্যাপি করে, এবং আমি আমি পার্সোনালি তোমার খুবই হ্যাপি। এবং আমিও আমার জায়গা থেকে চেষ্টা করে যাব আরো কিভাবে তোমার এঙ্গেজড হওয়া যায়, আরো কিভাবে তোমার টাচ রাখা যায় ছেলেমেয়েদের সাথে। বিশেষ করে তোমার অনেকে এখন অনেক সময় তোমার মানে মিসলিডেড হচ্ছে, সো দ্যাটস নিড টু বি ফিক্সড, আই মিন রাইট পিপলদের সাথে কিভাবে আসলে ওদেরকে কানেক্ট রাখা যায়, এটা একটা ইম্পর্টেন্ট রাইট নেটওয়ার্কের মধ্যে। সো থ্যাংক ইউ তোমার এই ধরনের এফোর্টের জন্য। তোমরা ভালো থাকো, এবং আশা করি আবার গল্প হবে আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই আবার কখনো বসবো, আবার কথা হবে। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এ পর্যন্তই। থ্যাংক ইউ। হ্যাঁ।